আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় ক্লাসে। প্রিয় ভাই বোনেরা, আমার ফেলো কলিগস, তোমরা তো এখন আর টেবিলের ওই পারে নাই। তুমি, আমি, তোমরা, আমরা সবাই এখন টেবিলের একই পারে, তাই না? আমরা সবাই এখন একই ছায়াতলে, একই গাছের ছায়াতলে অবস্থান করছি, একই ছাতাতলে অবস্থান করছি, তাই তো? তো সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। কতজন জয়েন করেছো তোমরা? শুরুতে আমি 10 মিনিট দেরি করে শুরু করলাম একটা ছোট্ট টেকনিক্যাল কারণে। আজকের উপস্থিতি যদিও প্রথম দিনের তুলনায় কম হবে সেটা আমি জানতাম, কিন্তু এত কম হবে সেটা জানতাম না। বাকিদেরকে একটু মেনশন করে দাও, যারা প্রথম ক্লাসে আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, ক্লাসটা তো শেয়ারও করা হয় নাই, ওরা আসলে বুঝতেও পারেনি যে ক্লাস শুরু হয়েছে। যারা প্রথম ক্লাসে আছে দেখছি, ওয়েট করো, এখনই সবাই জয়েন করবে। আমরা 1 মিনিট অপেক্ষা করি সবার জন্য। গ্রেট। সো এটা আমাদের দ্বিতীয় ক্লাস, এইটা আমাদের 2 নম্বর ক্লাস। আমরা আজকে প্লুরাল বাকিটুকু আলোচনা করব, এবং তোমাদের জন্য আজকে আমরা একটা গিফট আছে। এই গিফটটা তোমরা কালকেই পাবা, আজকে রাতেই দিয়ে দিব, যদিও কালকে আরো পলিশড ভার্সনটা পাবা। আমি আজকেই দিয়ে দিব এটা। আমরা তোমাদেরকে বলেছি যে আমরা এই কোর্সে তোমাদেরকে সুপার নোট অফার করব। সুপার নোট কি? এইটা তোমাকে যে কোনো একটা টপিকের উপরে আমি চেষ্টা করব সেটা, এটা আমার পক্ষ থেকে গিফট, হোয়াইট কোট ক্রিউয়ের আমার পক্ষ থেকে স্পেশালি আমি গিফট দিচ্ছি। এই সুপার নোটটা তোমাকে যে কোনো একটা টপিক, যেমন আজকে টপিক হলো প্লুরাল, এই প্লুরাল উপরে যত রকম ভাবে তোমাকে প্রশ্ন করতে পারে, যত রকম প্রশ্ন হতে পারে, সবগুলোর সমাধান এই সুপার নোটে আছে। তো আমরা পুরো পড়াটা পড়ার পরে সুপার নোটে কতগুলো প্রশ্ন আছে, যেমন প্লুরা থেকে আমি তোমাদের জন্য 75টা প্রশ্ন দিয়েছি। তোমরা বলতে পারো, ভাই 75টা প্রশ্ন? হ্যাঁ, 75টা প্রশ্ন একদিক দিয়ে শুনলে মনে হতে পারে অনেক বেশি, আবার একদিক দিয়ে শুনলে মনে হতে পারে খুব বেশি কিন্তু না আসলে। হ্যাঁ, খুব বেশি কিন্তু না। তো এই 75টা প্রশ্ন কিন্তু তোমাকে ভাইভাতে এই 75টার বাইরে প্রশ্ন করবে না। তো একদম শুরুতে বেসিক লেভেলে যাবে, আস্তে 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 তুমি যদি পারতে থাকো প্লুরাতে এর বাইরে কোনো প্রশ্ন নাই। এখন এই জিনিস তুমি প্রথাগত বইগুলাতে পাবা না, এবং এইখান থেকে প্রশ্নটা পড়ে তুমি যদি বইয়ে উত্তর খোঁজো, সেইটা তোমার পড়াটাকে আরো বেশি আপহিল করবে। তো সব মিলিয়ে আমাদের ফার্স্ট কার্ডে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সব মিলিয়ে কতগুলো টপিক হবে? সব মিলিয়ে ধরো 40টা বা 50টা টপিক ধরে নাও। 40টা বা 50টা টপিক, বা 30টা টপিক, বা 40টা টপিক ধরে নাও। 40টা টপিক, এই 40টা টপিকের উপরে আমি তোমাদের জন্য একটা ফার্স্ট কার্ড সুপার নোট, আমি চেষ্টা করবো এটাকে ইবুক আকারে বের করার, যদি পারি এর মধ্যেই তৈরি করে ফেলার। যদি এর মধ্যেই তৈরি করে ফেলতে পারি, তাহলে ফার্স্ট কার্ড সুপার নোটটা আমরা চেষ্টা করব তোমাদেরকে বই আকারে দিয়ে দেওয়ার, একদমই খুব নিম্ন মূল্যে, বা যাতে এটা তোমাদের কাজে লাগে, এটা যাতে একটা তোমরা বই হিসাবে পাশে রাখতে পারো। যে কোনো আইটেমে যাওয়ার আগে এইখানকার প্রশ্নগুলো একবার পড়ে গেলা, মূল বইটা পড়ার পরে সুপার নোটের প্রশ্নগুলো একবার গো থ্রু করলা, তুমি দেখবা যে এটা তোমার, এই পড়াটা তোমার একদম কাজে লেগে যাবে, একদম পুরাটা গুছায় উঠবে। তো সেটা তো পরের ব্যাপার। তার আগে আমরা প্লুরাল সম্পর্কে গতকালকে যা যা পড়েছি সেটা একটু রিক্যাপ করে আমরা সামনের দিকে আগাই। লেটস স্টার্ট। তো গতদিন আমরা প্লুরাল সম্পর্কে অনেক কিছুই পড়েছি, তোমাদের যদি একটু খালি মনে করাই দিই। সো এই হলো আমাদের থোরাসিক ক্যাভিটির ভেতরে আমরা গতকালকে দেখেছি এই হলো আমাদের লাংস, আমাদের দুটো লাংস থাকে, এবং সেই লাংসকে কাভার করে থাকে আমাদের প্রিয় প্লুরা, এবং এই প্লুরাটার 2টা কাভারিং, রাইট? আমরা এই তো সো গতদিন এই পড়াটাই পড়েছি। এখান থেকে আজকে সামনের দিকে যাব। তো তোমাদেরকে প্রথম প্রশ্ন, এই যে প্লুরার মধ্যে যে ফ্লুইড জমে, ধরো প্লুরার মধ্যে ব্লাড জমলো, তাহলে এই ধরনের প্লুরাল ইফিউশনকে কি বলে? প্লুরাল মধ্যে যদি ব্লাড জমে, এই ধরনের প্লুরাল ইফিউশনকে কি নামে ডাকা হয়? ব্লাড জমলে সেটাকে কি নামে ডাকা হয় বলো তো? ফ্যান্টাস্টিক।
তাহলে আমরা এখান থেকেই পড়া শুরু করে দিলাম হিমোথোরাক্স। তো এটা গতকালকের একটা পড়া, গতকালকের পড়াটা আমরা রিকভার করছি, মনে করার চেষ্টা করছি। তারপরে প্রশ্ন হবে এই যে ব্লাড জমলো, এই ব্লাডটা সবচেয়ে বেশি জমবে কোস্টো ডায়াফ্র্যাগমেটিক রেসেসে, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলে। এইটা আশা করি বারবার বলতে হবে না। তো হোয়াট ইজ দ্য বেস্ট সাইট ফর এসপিরেশন? সবাই কমেন্ট করো, দেখি কতটুকু কালকের পড়া মনে আছে। What is the best site for aspiration? What is the best site? সুই ঢুকাবো কোন জায়গা দিয়ে? দেখি কাকে একদম সঠিক উত্তর করতে পারে। একদম সঠিক উত্তর কে করতে পারে দেখি, আসো বলো। What is the best site of aspiration? অসাধারণ, কার উত্তর ওটা? পলি, ফ্যান্টাস্টিক। যারা শুধু 9th ইন্টারকোস্টাল স্পেস বলছো তাদের উত্তরটা সঠিক হয়নি। আজকে মূলত এই জিনিসটা দিয়েই তোমাদেরকে আমি পড়ানো শুরু করতে চাই। তো আমাদের এইখানে মেডিকেলে কিন্তু ওই পুরা উত্তরটা সঠিক করতে হবে। সো ইটস 9th ইন্টারকোস্টাল স্পেস, দ্যাটস ট্রু, বাট অ্যালং দ্য মিড এক্সিলারি লাইন। তুমি যদি এই কথাটা না বলো এইটা কোনো অর্থই তৈরি করবে না। 9th ইন্টারকোস্টাল স্পেস কোথায়? মিড ক্লাভিকুলার লাইনে ঢুকাই দিবা, তাহলে কি হবে? লিভার ফুটা হয়ে যাবে। পোস্টেরিয়র এক্সিলারি লাইনে ঢুকাই দিবা, তাহলে কি হবে? লাংস ফুটা হয়ে যাবে অ্যালং দ্য মিড এক্সিলারি লাইন। তাহলে এইটুকু আমাদেরকে বলতে পারতে হবে এবং এইটাই গুরুত্বপূর্ণ। তাহলে এইটা দিয়ে আমরা আজকে আলোচনা বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। প্রিয় ভাই ও বোনেরা, গতকালকে আমরা যা যা পড়েছি, গতকালকে আমরা বলেছি প্লুরা একটা সেরাস মেমব্রেন। আজকে সেখান থেকে সামনে যাব, যা যা পড়ছি জাস্ট এখান থেকে নতুন পড়া। প্লুরা একটা সেরাস মেমব্রেন যার দুইটা লেয়ার, একটা প্যারাইটাল, একটা ভিসেরাল। এইগুলার এখন পার্ট পড়বো আমরা আজকে, এইগুলা থেকে সামনের দিকে আগাবো। প্যারাইটাল আর ভিসেরাল, তোমাকে গতদিন আমি বলেছি যে ভিসেরাল প্লুরা এইটা তো একদম গায়ে গায়ে লেগে থাকে, ভিসেরাল প্লুরা একদম গায়ে গায়ে লেগে থাকে, আর প্যারাইটাল প্লুরা এটা তো সাইডে সাইডে লেগে থাকে। এখন এই যে প্লুরাগুলা, এইটার কোনটার কি সারফেস? তোমরা জানো যে অ্যানাটমিতে যে কোনো কিছুর সারফেস থাকে, বর্ডার থাকে। যেমন আমি যদি তোমাকে বলি আমার হাতে যে রিমোটটা, এই রিমোটটার কয়টা সারফেস? একটা সুপিরিয়র সারফেস যেটাতে বাটন লাগানো আছে, একটা ইনফিরিয়র সারফেস যে পাশে ব্যাটারি লাগানো আছে, দুইটা ল্যাটারাল সারফেস, তারপরে এটাকে আবার আমরা একটা বলো, এইটাকে একটা সারফেসে নাম দিব, এইটাকে একটা সারফেসে নাম দিব। তো আমাদের এরকম ভাবেই কিন্তু নানাবিধ সারফেসের কথা আমরা লাংসের ক্ষেত্রে পড়বো, প্লুরার ক্ষেত্রেও তাহলে আমাদেরকে এই ভাগগুলো আজকে পড়তে হবে। তো আমরা সেটা দিয়েই পড়া শুরু করব। তোমাদেরকে গতকালকেই বলেছিলাম মূল পড়া কিন্তু ভাই সবসময় দত্ত, আমাদেরকে দত্তটাই পড়তে হবে। থোরাক্সের জন্য দত্তের উপরে কোনো কথা নাই। যে দত্ত যত ভালো পড়বে সে পরীক্ষায় তত ভালো করবে, সে ভাইভাতে তত ভালো করবে। দত্তটা পুরাপুরি পড়তে হবে। তাহলে চলো সুন্দর করে দত্তে কি কি বলা আছে সেটা তোমাকে পড়াই দেই, এইটাই তো আমার কাজ। লেটস স্টার্ট। গতকালকে সংজ্ঞাটা পড়ে ফেলেছি, তাই তো? এই যে দেখো, ভিসেরাল প্লুরার অপর নাম কি? পালমোনারি প্লুরা। কারণ এইটা পুরা প্লুরাটার গায়ে, পুরা ফুসফুসের গায়ে লেগে থাকে। দেখো, ইট ইন্টিমেটলি ইনভেস্ট দ্য এন্টায়ার লাং, এই পর্যন্ত পুরা লাংটাকে কভার করে, এক্সেপ্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এক্সেপ্ট দ্য হাইলাম অ্যান্ড দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য পালমোনারি লিগামেন্ট। তাহলে এইটা একটা ভাইভার প্রশ্ন। ভিসেরাল প্লুরা পুরা ফুসফুসটাকে, ভিসেরাল প্লুরা পুরা ফুসফুসটাকে কভার করে। আমি যেই ছবিটা এই মুহূর্তে আঁকছি সেটা হলো ভিসেরাল প্লুরা। তো তাকায় দেখো, এই হলো ভিসেরাল প্লুরা, পুরাটা কভার করে এক্সেপ্ট একটা ছোট জায়গা, যেই জায়গাতে ভিসেরাল প্লুরা থাকে না। এই হলুদ জায়গাটাতে ভিসেরাল প্লুরা থাকে না। এই হলুদ জায়গাটার নাম কি? হাইলাম অ্যান্ড পালমোনারি লিগামেন্ট। এটা পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করবে, ভিসেরাল প্লুরা কোথায় থাকে, কোথায় থাকে না, কোথায় থাকে, কোথায় থাকে না। তাহলে এই দুইটা টপিক এখনই ঘাটাঘাট পড়ে ফেলতে হবে। তো পড়বো তার আগে খালি বুঝে নাও, এইটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করবে, তোমার ভাইভাতে মাস্ট টু নো, এই প্রশ্নটা অবশ্যই জানতে হবে, অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, ওকে।
তো হোয়াট ইজ হাইলাম আমরা এইচএসসি লেভেলেই পড়ে এসেছি। আমরা এটা এইচএসসি লেভেলের পড়া, এটা কিন্তু এসএসসি লেভেলের পড়া না। একটা ফুসফুসের হাইলাম কোনটা সেটা আমরা খুব ভালোভাবে জানি। তাকায় দেখো, দিস ইজ দ্য লাং। সামনের দিক থেকে বুঝাই যাচ্ছে এটা রাইট লাং। কেন রাইট লাং? কারণ তিনটা লোব, আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব, আমরা তিনটা লোব দেখতে পাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, দিস ইজ দ্য হাইলাম, এই জিনিসটার নাম হাইলাম। তো দেখো, এই হাইলামের এই জায়গাটুকু ছাড়া বাকি সব জায়গায় ভিসেরাল প্লুরা আছে। এই ফুসফুসের গায়ে এই মুহূর্তে ভিসেরাল প্লুরা লেপ্টে আছে। তাহলে এই জায়গাটুকুতে ভিসেরাল প্লুরা নাই, এইটা এক নাম্বার কথা। এবং আরেকটা জায়গায় নাই, সেটার নাম কি? পালমোনারি লিগামেন্ট। ভাই এইটা আবার কি লিগামেন্ট? পালমোনারি লিগামেন্ট আবার কি জিনিস? তো পালমোনারি লিগামেন্ট ইটসেলফ, এইটা একটা শর্ট নোট, পরীক্ষায় পালমোনারি লিগামেন্ট থেকে প্রশ্ন আসবে। তো যেহেতু প্রশ্ন আসবে তার মানে এটা ভালো করে পড়তে হবে, এটা থেকে শর্ট নোট আসবে, পালমোনারি লিগামেন্ট অফ লাং। তো সবার আগে ছবি দেখতে হবে, ছবি দেখলে একটু আইডিয়া পাবা, এইটা মনে হয় গ্রে এর ছবি। তাকায় দেখো, এটা আগের দিনের মানুষ, দেখো পেন্সিল দিয়ে এঁকেছে, কি সুন্দর, মনে হয় গ্রেইজ অ্যানাটমি বা এরকম প্রাচীনকালের ছবি। সো দিস ইজ দ্য হাইলাম। একটু তাকায় দেখো, এই যে হাইলাম, হাইলামের পরে তুমি একটা জিনিস দেখো নিচের দিকে নেমে গেছে। হাইলামের পরে একটা জিনিস দেখো নিচের দিকে নেমে গেছে। হাইলামের পরে একটা জিনিস নিচের দিকে নেমে গেছে, এই জিনিসটার নামই পালমোনারি লিগামেন্ট। প্রশ্নটা হলো লিগামেন্ট কেন বলা হচ্ছে? তোমরা সবাই জানো আমাদের শরীরে লিগামেন্ট থাকে, তাই না? যেমন আমাদের দুটো হাড্ডিকে জোড়া লাগায় লিগামেন্ট, তোমরা তো এটা এইচএসসি তে পড়ে আসছো। এই যে ধরো উপরে হিউমেরাস, নিচে রেডিয়াস, আলনা, এদের মধ্যে কি কানেকশন করে? এদের মধ্যে কানেকশন করে, এদের মধ্যে কে কানেকশন করে? এদের মধ্যে কানেকশন করে লিগামেন্ট। কিন্তু এই লিগামেন্ট আর এই লিগামেন্টের মধ্যে একটা বড় পার্থক্য আছে, এইটা হলো ট্রু লিগামেন্ট। পালমোনারি লিগামেন্ট যদিও নামে লিগামেন্ট, বাট এগুলো ভাই সিউডো লিগামেন্ট, বা এগুলো নামে লিগামেন্ট কিন্তু আসলে জিনিসটা লিগামেন্টের মতো কাজ করে, কিন্তু লিগামেন্টের মতো গঠন না। তো তোমরা যদি ভাবো যে এই লিগামেন্ট ওই লিগামেন্ট একই, উত্তরটা নাম লিগামেন্ট কিন্তু কাজ লিগামেন্টের মতো, কিন্তু জিনিসটা আসলে লিগামেন্ট না। এটা লিগামেন্টের কাজ কি? লিগামেন্টের কাজ কোনো কিছুর সাথে বেঁধে রাখা। তো এটাও আসলে ফুসফুসে হাইলামকে স্টেবিলিটি দেয়, ওই বেঁধে রাখার কাজটা করে, সেজন্য এটার নাম লিগামেন্ট। কিন্তু লিগামেন্ট যে সকল জিনিসপত্র দিয়ে তৈরি হয়, কানেকটিভ টিস্যু, সিটি, কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়, পালমোনারি লিগামেন্ট এইরকম কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয় না। রাদার পালমোনারি লিগামেন্ট কি দিয়ে তৈরি হয়? আবারও বলছি, এইটা থেকে একটা শর্ট নোট আসবে তোমার পরীক্ষায়, হোয়াট ইজ পালমোনারি লিগামেন্ট, এবং তোমাকে এটা নিয়ে দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে এইটার থেকে এটা কিভাবে কি। তো এটা আলাদা করে একটা শর্ট নোট পড়তে হবে। সেটা কোথা থেকে পড়বো? দত্ত থেকেও দাগাই দিব, কিন্তু সুন্দর করে, খুবই সুন্দর করে গুছায় দেওয়া। কোথায়? এই যে এই জায়গায় দেখো, আমাদের প্রিয় বিশ্রাম সিং এ একদম সুন্দর করে গুছায় দেওয়া। ঠিক আছে, তো তুমি তাকায় দেখো, পালমোনারি লিগামেন্ট এটা একটা শর্ট নোট। বিশ্রাম সিং আমরা পড়বো, সবই মানবো, ভুল থাকলে রেফারেন্স দেওয়া যাবে না। দ্য প্লুরা সারাউন্ড দ্য রুট অফ দ্য লাং সিমিলার টু দ্য কাফ অফ দ্য জ্যাকেট অ্যারাউন্ড দ্য রিস্ট। কিসের কথা বললো? এই যে এইটার মতো, এই যে কাফ অ্যারাউন্ড দ্য, এই যে তাকায় দেখো রিস্টের অ্যারাউন্ডে আমরা যে শার্টের হাতা লাগাই, এই জায়গাটা দেখো, এই জায়গাটার সাথে এই ছবিটার তুলনা করেছে। হাত, এটা হলো হাতটা, রিস্ট, আর এই যে এই জায়গাটা হলো আমরা যেভাবে লাগাই, এইটার সাথে তুলনা করেছে। তো এটা একটা উপমা, এই উপমাটা দিলেও ইট এক্সটেন্ড ডাউন অ্যাজ আ ফোল্ড অফ পালমোনারি লিগামেন্ট। তাহলে পালমোনারি লিগামেন্ট জিনিসটা কি? এইটা রুট অফ দ্য লাং থেকে শুরু করে নিচের দিকে ডায়াফ্রাম পর্যন্ত থাকে, এইটাই পালমোনারি লিগামেন্ট। এবং ছবিটা তুমি দেখো, দেখো পালমোনারি লিগামেন্ট কোথা থেকে কোথায় থাকে, এটা তোমার পরীক্ষায় জানতে হবে। এইটাকে বলে হাইলাম বা রুট অফ দ্য লাং, রুট অফ দ্য লাং। তোমরা বলতে পারো যে ভাই এটাকে রুট অফ দ্য লাং কেন বলা হয়? এটাকে রুট অফ দ্য লাং কেন বলা হয়? হোয়াট ইজ লাং? লাংটা কি? ছবির দিকে তাকাও তো।
লাংটা কি একটা গাছের মতো না? আমরা বলি না ব্রঙ্কিয়াল ট্রি, ব্রঙ্কিয়াল ট্রি আমরা বলি না ব্রঙ্কিয়াল ট্রি। তো তুমি ব্রঙ্কিয়াল ট্রি যখন বলবা, সহজ ভাষায় চিন্তা করতে গেলে আমরা যে গাছের কথা বলি, এই ছবিটাকে আমরা যদি কিভাবে ঘোরাবো এখানে, ইয়াস, তো দেখো আমরা এটা ঘুরাই দিলাম। সো এইটা যদি গাছ হয়, এইটা তো গোড়া, মাটির নিচে রুট থাকে। সো ধরে নাও এই যে গাছ, এইখান থেকেই তো লাংসটা শুরু হচ্ছে। তো ট্রাকিয়া যেই জায়গা দিয়ে প্রবেশ করে, হাইলাম, সেটাকে আমরা বলবো রুট অফ দ্য লাং, সেটাকে বলা হচ্ছে রুট অফ দ্য লাং। তাহলে রুট অফ দ্য লাং থেকে, তাহলে হোয়াট ইজ পালমোনারি লিগামেন্ট? পালমোনারি লিগামেন্ট ছবিতেও দেখা যাচ্ছে। পালমোনারি লিগামেন্ট রুট অফ দ্য লাংস থেকে নিচ পর্যন্ত, কোন পর্যন্ত? ডায়াফ্রাম পর্যন্ত। এবং এই পাশটা তো, এই ফুসফুসের এই পাশে কি থাকে? মিডিয়া স্ট্রিনাম থাকে। ফুসফুসের এই পাশে কি থাকে? মিডিয়া স্ট্রিনাম থাকে। তার মানে ওই মিডিয়া স্ট্রিনাম পর্যন্ত এক্সটেন্ডেড। আরো ভালো ভালো ছবি আছে তোমাদের কাছে, তোমাদের একটা বই কিনতে হবে, সেটার নাম হলো নিটারের অ্যাটলাস বই। অ্যাটলাস মানে হলো ছবি সমগ্র। এটা ছবিগুলো এঁকেছে, হাতে এঁকেছে বিজ্ঞানী নিটার, মনে হবে রিয়েল মানুষের ছবি। সো দিস ইজ দ্য রুট অফ দ্য লাং। একটু ভালো করে তাকায় দেখো, এই ছবিটা আরো সুন্দর। তাহলে দেখো তো সব জায়গায় ভিসেরাল প্লুরা আছে, এই জায়গা বরাবর ভিসেরাল প্লুরা নাই। দেখতে পাচ্ছ? এই জায়গাতে ভিসেরাল প্লুরা নাই। এটাই পরীক্ষায় প্রশ্ন হবে। সবার কাছে কি কথাটা ক্লিয়ার? এই দেখো লাংসটা কিন্তু অলরেডি ঢাকা আছে, তুমি একটু তাকায় দেখো, লাংসটা কিন্তু ঢাকা, ভিসেরাল প্লুরা দিয়েই ঢাকা, কিন্তু এই জায়গাতে লিগামেন্ট এই বরাবর নাই। তাহলে হোয়াট ইজ পালমোনারি লিগামেন্ট আমরা কি বুঝলাম? তুমি তাকায় দেখো, এইখান থেকে এই পর্যন্ত, কোথা থেকে কোন পর্যন্ত? ছবিতেই দেওয়া, রুট অফ দ্য লাং থেকে ডায়াফ্রাম পর্যন্ত। ওকে, ঠিক আছে। এইটার মধ্যে কি থাকে? এটার মধ্যে কিছু অ্যারিওলার টিস্যু থাকে। অ্যারিওলার টিস্যু মানে ফ্যাটি টিস্যু। অ্যারিওলার টিস্যু মানে ফ্যাটি টিস্যু, ফ্যাট, চর্বি, এবং কিছু লসিকা, লিমফেটিক্স থাকে। এটার কাজ কি? তোমাকে একটু আগেই বলেছি, তোমাকে এই যে দেখো হাতের এই যে স্লিং ঝুলে আছে, এইটার সাথে তুলনা করেছে, যেটা ঝুলে থাকা, এটার সাথে তুলনা করেছে পালমোনারি লিগামেন্ট। এই ছবিটা তুমি যদি পরীক্ষার জন্য ছবি আঁকতে চাও, তোমাকে এই ছবিটা আঁকতে হবে। এটা তোমার পরীক্ষায় রিটেনে প্রশ্ন আসবে, এটা তোমার শর্ট নোট আসবে, সবাই লিখে নিতে পারো, এখান থেকে শর্ট নোট আসবে। সো গুড, আমরা এটা বুঝলাম। ওকে, এটার কাজ কি? এইটা একটা ফাঁকা জায়গা, তাই না? কি রকম ফাঁকা জায়গা ভাইয়া? দেখো তো, এই যে আমাদের হাতাটা একটু ঝুলা, বা এই যে ঝুলা, হাতটা একটু নড়াচড়া করা যায়। সো হাতটা চাইলে একটু নিচের দিকে নামতে পারে। তো এই জায়গায় হাত বলতে বাকি জিনিসগুলো চাইলে একটু নিচের দিকে নামতে পারে। এইটা একটা জায়গা দেয়। পরীক্ষার জন্য তোমাকে এভাবেই গুছাই পড়তে হবে। তাহলে এটা একটা ডেড স্পেস। ডেড মানে এটা কোনো কাজে লাগে না, কিন্তু কবর যেমন ফাঁকা, কোন কবর দেওয়া ছাড়া কোনো কাজে লাগে না, কিন্তু চাইলে জায়গাটা কাজে লাগানো যাবে। ডেড স্পেস যেখানে পালমোনারি ভেইনটা এক্সপান্ড করতে পারে। যখন ছবিতে দেখো নিচের দিকে পালমোনারি ভেইন, অনেক বেশি রক্ত আসতেছে, তখন এটা এক্সপান্ড করতে পারবে এই জায়গাটুকুর মধ্যে। এটা একটা কাজ। আর কাজ কি বললো? যখন অনেক বেশি শ্বাস নিচ্ছ, ফুসফুসটা কোনো কারণে এক্সপান্ড করছে, পুরো জিনিসটাই নিচের দিকে নামতে পারে। রুট অফ দ্য লাংকে মোটামুটি সে একটা জায়গা দেয়, পুরো জিনিসটা যাতে নিচের দিকে, পুরো জিনিসটা যাতে নিচের দিকে নামতে পারে, পুরো জিনিসটা যাতে নিচের দিকে নামতে পারে। সো দ্যাটস অল। এই হলো পালমোনারি লিগামেন্ট। তাহলে সবাই আমাকে বলো, ভিসেরাল প্লুরা সব জায়গায় থাকে, পুরো লাংসকে কভার করে থাকে ভিসেরাল প্লুরা, কিন্তু দুইটা জায়গায় থাকে না। কোন দুইটা জায়গায়? সবাই আমাকে বলো, সবাই কমেন্ট করো। ভিসেরাল প্লুরা সব জায়গায় থাকে, থাকে না কোথায়? দুই জায়গায় থাকে না। ফ্যান্টাস্টিক, খুবই ভালো, খুবই ভালো। হাইলাম অ্যান্ড পালমোনারি লিগামেন্ট। তোমরা বলতে পারো ভাইয়া এইটা পড়ে আমার লাভ কি? এটা তো লাংসকে সাহায্য করছে, এটা পড়ে কি আমার কোনো লাভ আছে? এটা পড়ে কি আমার কোনো লাভ আছে? হ্যাঁ আছে। এইটা শুধুমাত্র পড়ার জন্যই আমরা পড়তেছি না। দেখো, তুমি ধরো সার্জন, তুমি একজন থোরাসিক সার্জন, তুমি অপারেশন করবা, তুমি একজন থোরাসিক সার্জন,
তুমি ভাই এই বরাবর ছুরি চালাতে পারবা, এটা একটা ল্যান্ডমার্ক। এই বরাবর কাটলে ভেতরে আমি এই জিনিস পাবো, এইটা একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে থোরাসিক সার্জনের জন্য। কারণ মানুষের বডি কাটার পর তো রক্তে ভেজা থাকে, তো ল্যান্ডমার্ক চিনতে পারা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা সার্জিক্যাল ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে, এটাও একটা পয়েন্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি যদি লিখতে চাও ইম্পর্টেন্সের মধ্যে, এটা সার্জনদের জন্য ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। তাহলে দ্যাটস এ গ্রেট থিং। তাহলে আমরা বইয়ের দেখো, দত্ত স্যারের বইয়ে বলছে অল্প একটু কথা, কিন্তু সেই কথাটা কতটা গুরুত্ব বহন করে। তাহলে কত সুন্দর সুন্দর ভিসেরাল প্লুরা থেকে দুইটা পড়া পড়ে ফেললাম। আচ্ছা, সুন্দর, ডান। এরপরে স্যার আর কি বললো? আর কিছু বলেনি। এরপর বলছে প্যারাইটাল প্লুরা। তাকায় দেখো, প্যারাইটাল প্লুরাকে তিনি 4 ভাগে ভাগ করছেন: কোস্টাল, ডায়াফ্রাগমেটিক, সার্ভাইকাল, মিডিয়াস্টিনাল। এটা চিনার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার কিছু নাই। সো এই যে আমাদের ফুসফুস, প্যারাইটাল প্লুরা যেইটা এই দিকে থাকে, যেটা রিবসের গায়ে থাকে, সেটার নাম কোস্টাল, এটা পণ্ডিত হওয়ার কিছু নাই। যেটা নিচের দিকে থাকে, নিচে তো ডায়াফ্রাম, সেটার নাম ডায়াফ্রাগমেটিক। যেটা এই দিকে থাকে সেটার নাম মিডিয়াস্টিনাল, মিডিয়াস্টিনামের দিকে থাকে। আর যেই অংশটা উপরের দিকে থাকে গলার দিকে, সেটাকে বলে সার্ভাইকাল। তো এটা একটা ভাইবার প্রশ্ন করতেই পারে তোমাকে, যে আমরা কয়টা সারফেস বলি বা কয়টা পোর্শন বলি প্যারাইটাল প্লুরাল? 1টা, 2টা, 3টা, 4টা। ভাইয়া এই ভাগগুলো কেন করা হয়? কারণ ধরো কোথাও একটা টিউমার হয়েছে, ফুসফুসে টিউমার হতে পারে না, প্লুরাতে টিউমার হতে পারে না, মেজোথেলিওমা। তোমাদেরকে গতকালকে পড়িয়েছিলাম, এই প্লুরার লাইনিং এপিথেলিয়ামের নাম কি? প্লুরার লাইনিং এপিথেলিয়াম নাম কি? এক শব্দে বলো, এক শব্দে বলো। প্লুরার লাইনিং এপিথেলিয়ামের নাম কি? এক শব্দে বলো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম অফ প্লুরা? এগুলো কেন পড়তে হচ্ছে? মেজোথেলিয়াম, ফ্যান্টাস্টিক। সো স্কোয়ামাস এপিথেলিয়াম ঠিক আছে, কিন্তু আমরা তো গতকালকে এই শব্দটাও বললাম যে মেজোথেলিয়াম। তাহলে এই মেজোথেলিয়ামে যদি কোনো টিউমার হয়, টিউমার মানেই ওমা, তাহলে আমরা বলবো মেজোথেলিওমা, মেজোথেলিওমা। এখন তোমার ফুসফুসে একটা টিউমার হলো, টিউমারটা কোথায় হলো? কোস্টাল সারফেসে, নাকি সার্ভাইকালে, নাকি মিডিয়াস্টিনালে, নাকি ডায়াফ্রাগমেটিকে? এইগুলো বোঝার জন্য তো এটাকে নাম দিতে হবে, না হলে টিউমার এক জায়গায়, তুমি কোথায় খুঁজে বেড়াবা এবং কোথায় সার্জারিটা করতে যাবা? যদি কোস্টাল সারফেসে হয় তাহলে অপারেশন এক পাশ দিয়ে হবে, যদি মিডিয়াস্টিনাল সারফেসে হয় তাহলে অপারেশন এক পাশ দিয়ে, যদি সার্ভাইকালে হয়, বুঝতেই তো পারতেছো, তাহলে ছুরির কোপ সার্জন তো আরেকভাবে অ্যাপ্রোচ করবে। তাহলে এই যে সারফেসগুলোর নাম, এগুলো বোঝাটা খুব গুরুত্বপূর্ণ না? নামগুলা কেন পার্থক্য করা হয়, কেন অ্যানাটমি এরকম ডিটেইল প্রত্যেকটা জিনিসের নামকরণ করে? না হলে তো তুমি জিনিসটা লোকেট করতে পারবে না, যে টিউমারটা কোথায় হলো, ফুটাটা কোন জায়গায় হয়েছে, অপারেশনটা কোন জায়গায় লাগবে, গ্যাঞ্জামটা কোন জায়গায় লাগছে। তাহলে কোস্টাল, আমাদের যে প্যারাইটাল প্লুরা, সেটাকে আমরা 4টা সারফেসে ভাগ করি, এই আমরা বুঝে গেলাম ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে ভাই এই জায়গাতে এরা একটা জিনিস ব্যবহার করেছে, সেটা হলো কোস্টাল প্লুরা। এখানে অনেকগুলো কথা বলেছে, এইগুলো আমাদের জন্য সত্যি কথা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এইখানে যে এরা কোস্টাল প্লুরা কোথায় থাকে এটা আমরা রিডিং পড়ে নিব। কোস্টাল প্লুরা তো ছবি দেখলেই হয়, এটা এত মুখস্থ করার কিছু নাই। কোস্টাল প্লুরা মানে এই যে রিবসের গায়ে, এটা তো এই দিকে থাকবে তাই না, রিবসের গায়ে গায়ে যেই প্লুরাটা থাকে রিবসের সাথে লাগানো, সেটার নাম হলো কোস্টাল প্লুরা। এইটাতে এতটা জটিলতার কিছু নেই, এইগুলো এতটা, এটা তুমি রিডিং পড়তে পারো। রিডিং পড়ে যদি কোনো কিছু না বুঝতে পারো আমাকে বলবা, ভাই আমি রিডিং পড়েছি কিন্তু কিছু বুঝতে পারিনি, এইগুলা থেকে কোনো প্রশ্ন হবে না, এত প্যারা খাওয়ার কিছু নাই। এখানে একটা শব্দ পাবা, এই শব্দটা তোমার একটু প্রশ্ন হতে পারে। এগুলোর কাজ হলো, আমি লিখে দিচ্ছি রিডিং, এগুলা থেকে প্রশ্ন করবে না, যেগুলো থেকে প্রশ্ন করবে না। রিফ্লেকশন, তো এতদিন আমরা রিফ্লেকশন মানে কি, রিফ্লেকশন মানে পড়েছি প্রতিফলন। এইটা ফিজিক্সের ভাষায় রিফ্লেকশন মানে প্রতিফলন। কিন্তু তুমি এখন মেডিকেল টার্মে আছো, গাজী আজমল বলছি,
একে দত্ত স্যারের বইয়ে রিফ্লেকশন বা অ্যানাটমিতে রিফ্লেকশন মানে তোমাকে এখন বুঝতে হবে বেঁকে যাওয়া। বেঁকে যাওয়া কিরকম বেঁকে যাওয়া? তাকায় দেখো তো, এই যে পুরোটা নামছে নামছে নামছে, ফট করে বেঁকে গেল, এইটা একটা রিফ্লেকশন। পুরোটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ফট করে বেঁকে গেল, এই যে বেঁকে উপরে উঠে গেল, এইটা একটা রিফ্লেকশন। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইটা, এই যে বেঁকে যাওয়াগুলা, এইটা একটা রিফ্লেকশন। তুমি যখন এই পোর্শনটা রিডিং পড়বা, তোমার কাছে দুই একটা শব্দ খটোমটো খটোমটো লাগতে পারে যে ভাই এগুলা কি বলতেছে। সো এইটা দ্বারা এই রিফ্লেকশন মানে বাঁকা। এখান থেকে আমি তোমাকে লাইন করে লিখে দিলাম যে এইটা ট্রেসিংস, এই ট্রেসিংস টপিকটা রিডিং পড়তে হবে। ট্রেসিংস থেকে যা যা পড়ানোর আমরা গতকালকেই পড়ে ফেলেছি, যা যা জানার, তুমি এটা রিডিং পড়ো, দ্যাট উইল বি এনাফ। এর বাইরে আপাতত এখান থেকে কোনো কিছু লাগবে না। গতকালকেই তো আমরা এটা পড়ে ফেলেছি, মেইন পড়া কিন্তু ট্রেসিংস থেকে ওইটাই, কতদূর পর্যন্ত কে থাকে। ডান, ওকে, সো দ্যাটস আ জব ওয়েল ডান। এটা একটা ভালো জিনিস পড়া হলো। লাস্ট পড়া বাট নট দ্য লিস্ট, একটা শর্ট নোট তোমাকে পড়ালাম, একটা শর্ট নোট পড়ালাম। শর্ট নোটের নাম হলো পালমোনারি লিগামেন্ট। তোমাদেরকে এইগুলো তো তোমরা আরো 2 মাস পরে পরীক্ষা দিবা, 2 মাস পরে আইটেম দিবা, 4 মাস পরে কার্ড পরীক্ষা অংশ নিবা। আমার কথা মনে পড়বে তোমরা যারা ক্লাস করছো, 2টা শর্ট নোট তোমার এই টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। একটা পালমোনারি লিগামেন্ট, আরেকটা সুপ্রা প্লুরাল ফাসা। তোমরা নাম শুনে কি বুঝতে পারছো? বলো তো এই জিনিসটা প্লুরার উপরে থাকবে কিনা নাকি প্লুরার নিচে থাকবে? নাম শুনে কি বুঝতে পারছো? এইটা প্লুরার উপরে থাকবে না নিচে? এইটা আরেকটা শর্ট নোট, আমরা সেইটা পড়বো। পড়ার পরে প্লুরার ব্লাড সাপ্লাই, প্লুরার নার্ভ সাপ্লাই, প্লুরার ডেভেলপমেন্ট, বাকি জিনিসপত্র পড়বো। আরে ভাই লেখা কি আছে? সুপ্রা। সুপ্রা মানে কি? সুপ্রা মানে উপরে, তাহলে এইটা উপরে থাকবে, উপরে, প্লুরার উপরে। ফাসা, ভবিষ্যতে ফাসা কথাটা অনেক জায়গায় পাবা। ফাসা মানে কি? ফাসা মানে পর্দা। এখন আমাদের বডিতে পর্দা মানে শীট, পর্দা শীট, চ্যাপ্টা শীটের মতো, চ্যাপ্টা শীতের মতো। ধরো এইটা একটা ফাসা। এখন এই ফাসাগুলা দেখবা যে এইরকম লেখা থাকে মাস্কুলো। এই ফাসাগুলো কিভাবে তৈরি হয়? কিছু মাসেল সেল থাকে ওখানে, মাস্কুলো ফাসাল মেমব্রেন, এইরকম লেখা থাকে। ঠিক আছে, তো এই ফাসাগুলার মধ্যে কিছু মাসেল সেল থাকে, কিছু কানেকটিভ টিস্যু থাকে, সবকিছু মিলে একটা পর্দা তৈরি করে। সো আমরা এখন সুপ্রাপ্লুরাল ফাসা, বা এটার একটা অদ্ভুত নাম আছে, যেই বিজ্ঞানী এটা নাম দিয়েছে, যে দেখো এটার অপর নাম সুপ্রাপ্লুরাল মেমব্রেন। এটার আরেকটা নাম আছে, দেখো সিপসনস ফাসা বলে এটার একটা নাম আছে। এখানে তো অনেক কিছু লেখা, এটা ইম্পর্টেন্ট, এটা শর্ট নোট আসবে, এটা বুঝাই দিতেই হবে। তো এই দত্ত স্যারের বইয়ে এটা পড়বো আমরা। দত্ত স্যারটা ইজি লাগবে যখন তুমি জিনিসটা বুঝে ফেলবা। ছবি দেখো, ছবিটা দেখলে আমাদের জন্য সহজ হবে। রিসেস নার্ভ সাপ্লাই, ভার্টিব্রা, রিসেস রিসেস রিসেস, সারফেস মার্কিং এ পোস্টেরিয়র রিফ্লেকশন, কোস্টাল, আহা পাইছি, এই যে দেখো, হিয়ার ইট ইজ। ঠিক তার উপরে, ঠিক তার উপরে, একদম ঠিক পালমোনারি লিগামেন্টের উপরের টপিকটাই হলো এই বইয়ে সুপ্রা প্লুরাল ফাসার টপিক। পরের পেজে এই যে দেখো, ওকে, এই যে সুপ্রা প্লুরাল মেমব্রেন। তো ভাই এই জিনিসটা কি উপরে থাকবে? ছবিটা দেখো, একবার ছবিটা দেখলে এইটা পড়া একদম হয়ে যাবে। আর অ্যানাটমি কখনোই ছবি ছাড়া পড়ালেখা করবা না। অ্যানাটমি ইজ টোটালি ছবি দেখতে হবে। অ্যানাটমির মূল কাজ ভাইয়া ছবি দেখা। অ্যানাটমি ছবি দেখা ছাড়া কোনো পড়ালেখা করবা না। তো এই ছবিটাই সবাই সাধারণত বলে, এই ছবিটাই আমি তোমাদেরকে আগে দেখাবো, তারপরে আরো ভালো ছবি দেখাবার চেষ্টা করব। সো এই ছবিটাই সবার আগে। সো এই যে তাকায় দেখো, লাংসের যে উপরে আমাদের যে লাংস, ধরো এটা বাম পাশের লাংস,
বাম পাশের লাংস। এই বাম পাশের লাংসের উপরে আমাদের তো গলা, এই পর্যন্ত তো গলা, আমাদের তো এই পর্যন্ত তো গলা, এই গলার ঠিক নিচে তো বুক, এই জায়গায় আমাদের লাংসের অ্যাপেক্স, আমাদের যে ক্লাভিকল, এই জায়গাতে লাংসের অ্যাপেক্স। আমরা যখন স্টেথোস্কোপ রাখি, এই জায়গা থেকে স্টেথোস্কোপ রাখা শুরু করি, এখানে অ্যাপেক্সের সাউন্ড শুনতে হয়। কোন জায়গায়? ঠিক এই যে এই জায়গায়, গলার নিচে। তো এই জায়গাতে সরাসরি ফুসফুসটা যাতে বাইরের দুনিয়ার কাভারিং এ না আসে, কাছাকাছি না আসে, সেজন্য ওটার উপরে একটা কাভার দেওয়া থাকে, এক্সট্রা কাভার, এক্সট্রা প্রোটেকশন। এটার নামে সুপ্রাপ্লুরাল মেমব্রেন, অপর নাম সিপসন ফাসা। সিপসন ফাসা, এই রকম একটা কাভারিং দেওয়া থাকে। লাংসের অ্যাপেক্সটাকে ঢেকে রাখে, এবং লাংসের অ্যাপেক্সকে কি বলে ডাকা হয় তোমাদের কাছে শিখাই দিই, কুপুলা। লাংসের অ্যাপেক্সকে বলা হয় কুপুলা বা ডোম। তাহলে লাংসের এই যে কুপুলা, অ্যাপেক্স অফ দ্য লাংকে ঢেকে রাখে কে? ঢেকে রাখে হলো এই যে দেখো সিপসন ফাসা। কিভাবে ঢেকে রাখছে? এই ছবিটার দিকে তাকাও, এইভাবে ঢেকে রাখছে, এই যে এইভাবে ঢেকে রাখছে। ওকে, ঢেকে রাখছে। তাহলে পরীক্ষা প্রশ্ন করতে পারে অ্যাপেক্স অফ দ্য লাংয়ের উপরে কি কোনো ধরনের কোনো সাপোর্ট আছে? আমরা বলবো হ্যাঁ আছে, এখানে একটা ফাসা আছে যেটার নাম সুপ্রাপ্লুরাল মেমব্রেন বা সিপসন ফাসা। এরপর তোমাকে জিজ্ঞাসা করবে এই ফাসাটার অ্যাটাচমেন্ট বলো তো, এটা লাংসের কাভার, লাংসে কিভাবে ঢেকে রাখে? দেখো ছবির দিকে তাকাও, এইটা কি জিনিস তোমরা আমাকে বলো। C7 মানে কি? তোমরাই আমাকে বলো, C7 মানে কি? C7 মানে কি? জেকে মুবিন ক্লাসে থাকো, তোমাকে তোমরা মিস করছি, তুমি তো ভালো স্টুডেন্ট। মুবিন তুমি কোন মেডিকেল? তুমি তো ভালো পড়ালেখা করছো, অলরেডি পড়ালেখা শুরু করে দিয়েছো মুবিন। সার্ভাইকাল 7। তাহলে দেখো এই প্লুরাটার টিপ, এই প্লুরাটার মাথা, এই ফাসাটার মাথা কোথায় লাগানো থাকে? সার্ভাইকাল 7 এর ট্রান্সভার্স প্রসেসে। দেখো লেখা আছে ট্রান্সভার্স প্রসেস অফ দ্য সার্ভাইকাল 7 ভার্টিব্রা। এইটা পরীক্ষায় যদি কখনো শর্ট নোট আসে, তোমাকে এই ছবিটা আঁকতে হবে সুন্দর করে, এরকম সার্ভাইকাল 7 ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসটা আঁকবা এবং সেটাতে এরকম ফাসাটাকে লাগাই দিবা। তাহলে এই ফাসাটার একটা প্রান্ত বা টিপ এই জায়গাটাতে লাগানো। পরের প্রশ্ন হবে এই ফাসাটা তাহলে আরেকটা প্রান্ত কোথায় লাগানো থাকে? এইটার উত্তর জানলে তুমি দুইটা উত্তর তোমার পড়া হয়ে গেল। দেখো এইটা আমাদের ফার্স্ট রিব, এইটাকে বলা হয় রিব নাম্বার 1। এটা আমাদের ফার্স্ট রিব। ফার্স্ট রিবের দুইটা বর্ডার, এটা হলো ভেতরের বর্ডার, এটা হলো বাইরের বর্ডার, ইনার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব। তুমি যখন কয়েকদিন পরে হার্ড পার্ট পড়বা, যখন রিবের আইটেম পড়ানো হবে আরো একবার, তখন তোমাকে জিজ্ঞাসা করবে, পড়ানো হবে ফার্স্ট রিবের ভেতরে কি লাগানো থাকে, তুমি বলবা সিপসন ফাসা সুপ্রাপ্লুরার মেমব্রেন। একটা পড়লেই কোরিলেশন, তাহলে পড়া হয়ে গেল। কথাটা কি বুঝাতে পারলাম? দেখো বইয়ের মধ্যে এই কথাটাই বলা, কোন জায়গায় কোন জায়গায় এটা লাগানো থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এটা শুরু হলো কোথা থেকে? সার্ভাইকাল 7 থেকে। ওকে, এইটাকে শুরু হলো কোন জায়গা থেকে? এই ছবিটা কি এই বইয়েরই ছবি নাকি? ছবিটা খুঁজে পাচ্ছি না কেন আমি। সো এইটা শুরু হলো ট্রান্সভার্স প্রসেস অফ দা, দেখো এখন বইয়ের মধ্যে এই জায়গায় খুঁজে পাবা, এই যে দেখো। তাহলে অ্যাটাচমেন্ট দেখো দত্ত স্যারের বই সুন্দর করে বলা, ট্রান্সভার্স প্রসেস অফ দা 7 সার্ভাইকাল ভার্টিব্রা। এবং নিচের দিকে কোথায় লাগানো? ইনার বর্ডার অফ দা ফার্স্ট রিব। পারবো? জিনিসটা বুঝতে পারলাম? বুঝতে পেরেছি সবাই? রিদওয়ান তুমি এতক্ষণ পরে কি কমেন্ট করছো? পারা যাবে? সিপসন ফাসার মেইন কথাটা বোঝা গেল? আমরা কি কথাটা বুঝতে পেরেছি? ঠিক আছে, ওকে। এখন আরো একটা লাইন শিখতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম এই ধরনের ফাসাগুলা মাস্কুলো ফাসাল হয়, বা কিছু থাকে মাসেল, কিছু থাকে ফাসা। তোমাকে জিজ্ঞাসা করবে এইটার মাসেল অংশটুকু কোন মাসেল থেকে আসে। এইটার তো দুইটা পোর্শন, ধরো এইটা দেখতে এরকম, আমি ফাসাটাকে আঁকার চেষ্টা করছি। ফাসাটা দেখতে এরকম একটা শীট, কিন্তু দুই রকম জিনিস এটার মধ্যে থাকে। একটা অংশ হলো মাসেল, আর একটা অংশ হলো মূলত পর্দা। ফাসার একটা অংশ কানেকটিভ, ফাসা বলতে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। কানেকটিভ টিস্যু মানে যোজক কলা। যোজক কলা মানে কি সেটা তোমরা ভবিষ্যতে পড়তে পারবা, আপাতত প্যারা খাওয়ার দরকার নেই। মাসেল এক ধরনের টিস্যু, যোজক কলা আরেক ধরনের টিস্যু।
এটা আমরা পড়বো, হিস্টোলজিতে পড়বো। এখন এই যে মাসল টিস্যু, প্রশ্ন হবে এই মাসল টিস্যুটা কোন মাসল থেকে আসে। দেখো একটা মাসলের নাম মুখস্থ করো, স্কেলেনাস মিনিমাস। এগুলো ভালো স্টুডেন্টের জন্য। অনেকেই শুধু এটা নাম বলতে পারবে যে সিপসন ফাসা, কিন্তু এরপরে প্রশ্ন করবে যেটা এটা তুমি বললা এটা মাসকুলো ফাসাল, মাসেলটা কোন মাসেল, কোন মাসেলের মাংস আসে এখানে, স্কেলেনাস মিনিমাস মাসেল। দেখো বইয়ের মধ্যে দেওয়া, তাহলে এটা একটা সুন্দর পড়া হয়ে গেল। আর ফাসার অংশটা কোন ফাসা থেকে আসে, এন্ডোথোরাসিক ফাসা। আপাতত এই ফাসা কই থাকে না থাকে সেইটা বুঝার অতটা, বা ফাসাগুলা কোথায় কি থাকে এগুলো খুব ইম্পর্টেন্ট না। আমরা এই পড়াটা মূলত পড়লাম পরীক্ষায় যাতে একটা মার্ক তুমি বেশি পাও, বা কখনো যদি ভাইভাতে জিজ্ঞাসা করে তোমাকে, তুমি যাতে এটা অনার্সের ছক্কা পিটাই দিতে পারো। কি কি তথ্য আমরা পড়লাম, লেটস সাম ইট আপ। চলো সামারাইজ করার চেষ্টা করি। আমরা একটা শর্ট নোট পড়লাম, শর্ট নোটটা পড়লাম একটা ফাসা সম্পর্কে, যেই ফাসাটার টিপ লাগানো থাকে সার্ভাইকাল 7 ট্রান্সভার্স প্রসেসে, এবং যেই ফাসাটার আরেকটা পোর্শন লাগানো থাকে ইনার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব। এই ফাসাটার মাস্কুলার পোর্শন আসে স্কেলেনাস মিনিমাস নামক মাসল থেকে। এই ফাসাটার ফাসাল পোর্শন আসে এন্ডোথোরাসিক ফাসা থেকে। তো তুমি যখন এই পড়াগুলো এখনই পড়া শুরু করবা, তুমি যখন আরেকবার ফাইনাল পড়া পড়বা, তোমার কাছে এগুলোকে পানির মতো সহজ বলে মনে হবে। কনসেপ্ট তোমার তো এখনই ক্লিয়ার হয়ে গেল। এটার লক্ষ্যটা কি, লাংসের অ্যাপেক্সকে, ঠিক এর নিচের দিকেই লাংসের অ্যাপেক্স থাকে, অ্যাপেক্স অফ দ্য লাং, সেটাকে সুরক্ষা দেওয়া, সেটাকে কাভার, লাংসের অ্যাপেক্সকে কাভার করাটাই এটা মূল লক্ষ্য। এই তো, দ্যাটস গ্রেট। আশা করি পারবো, ঠিক বুঝতে পারলাম। সো আমরা তাহলে সুপ্রা প্লুরাল মেমব্রেন, আশা করি আমরা এইটা ক্লিয়ারলি বুঝলাম। এখন তোমরা এখানে আরেকটা শব্দ পাবা, রুট অফ দ্য নেক। রুট অফ দ্য লাংস পড়েছো, এই জায়গায় একটা টার্ম হবে রুট অফ দ্য নেক। রুট বলতে এই যে এইটাকে বলে রুট অফ দ্য নেক, এইটাকে বলে রুট অফ দ্য নেক। তারপরে ছবিতে দেখে নাও, রুট অফ দ্য নেক বলতে এই জায়গাটাকে বলা হয়। এই দেখো, গলার উপরে চামড়া তুলে ফেললে কত কিছু আছে, তুমি তাকায় দেখো, চামড়াটা তুলে ফেললে কত কিছু। এই রুট অফ দ্য নেকের মধ্যে কত কিছু আছে। এদের সাথে এদের মধ্যে এবং ফুসফুসের মধ্যে ওই ফাঁসাটা থাকে, না হলে তো ফুসফুসের সাথে এরা সবাই মিলে যেত, সবকিছু একদম মিক্সড খেয়ে যেত। এরা হলো রুট অফ দ্য নেকের ভেসেলস, রুট অফ দ্য নেকের স্ট্রাকচার। তো ফুসফুসকে রুট অফ দ্য নেকের স্ট্রাকচার থেকে আলাদা করে যেই ফাঁসাটা, একটা পর্দা, ওইটার নামই হলো সুপ্রাপ্লুরাল মেমব্রেন। রুট অফ দ্য নেকে দেখো কতগুলো রক্তনালী, কত কিছু আছে। আমাদের গলার চামড়াটা তুলে ফেললে তোমার আমার সবারই এরকম দেখা যাবে। কিছুটা কি আশা বুঝাতে পারলাম, বুঝতে পেরেছো? এখন তুমি যখন দত্ত স্যারের বইটা এই জায়গাটা রিডিং পড়বা ভবিষ্যতে রুট অফ দ্য নেক নিয়ে, তোমার আইডিয়া অনেকটুকু ভালো হয়ে যাবে। তুমি এখন সুপ্রাপ্লুরাল মেমব্রেন সম্পর্কে সুন্দর করে লিখতে পারবা, এবং ছবি যেটা আমি গুগল থেকে দেখালাম সেই ছবিটাই আঁকবা। গ্রেট। ওকে, লাস্ট আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। ওকে, এখানে একটা ভালো পড়া আছে, মিডিয়া স্টিনাল প্লুরা। আমরা এতক্ষণ কি বললাম, এটা কোস্টাল প্লুরা, এটা ডায়াফ্রাগমেটিক প্লুরা, এটা মিডিয়া স্টিনাল প্লুরা, এটা তো সার্ভাইকাল প্লুরা। সার্ভাইকাল প্লুরাকে ঢেকে রাখছে কে, সুপ্রাপ্লুরাল মেমব্রেন। এইবার এই প্লুরাটা মিডিয়া স্টিনাল প্লুরা, এইটা আলাদা মনোযোগ দাবি করবে, তোমাকে আইটেমে এটা আলাদা করে জিজ্ঞাসা করবে। আমি টপিকটার নাম লিখে দিচ্ছি, মিডিয়া স্টিনাল প্লুরা। টপিকটার নাম লিখে দিচ্ছি। কেন এটা গুরুত্বপূর্ণ তাকায় দেখো। এটা এই জন্য গুরুত্বপূর্ণ, ধরো এই হলো আমাদের ফুসফুস, এই প্লুরাটা, এটা কিন্তু প্যারাইটাল প্লুরা নিয়ে পড়ছি আমরা। প্যারাইটাল প্লুরা, এইটা হলো ফুসফুসের হাইলাম, এটা হলো হাইলাম। এই প্লুরাটা
এই সাইডের এই অংশটুকুকে আমরা বলবো মিডিয়াস্টিনাল প্লুরা। এইটা নিয়ে আমরা এখন পড়ব। বইয়ে আলাদা করে মেনশন করা আছে হাইলামের উপরের অংশে এটা একরকম, হাইলামে এটার গঠন একরকম, হাইলামের নিচে একরকম। খুব ইম্পর্টেন্ট, আরো একবার, মিডিয়াস্টিনাল প্লুরা এইটা হাইলামের উপরে একরকম, হাইলামে একরকম, হাইলামের নিচে একরকম। এবং সবচেয়ে যেটা মজার বিষয়, হাইলামের নিচে যেটা সেটার নাম পালমোনারি লিগামেন্ট, যেটা আমাদের পড়া শেষ। মিডিয়াস্টিনাল প্লুরা হাইলামের নিচে পালমোনারি লিগামেন্ট তৈরি করে। হাইলাম থেকে নিচে এটা পালমোনারি লিগামেন্ট তৈরি করে, এইটাই বলা আছে। Below the lung root, below the lung root, mediastinal pleura পালমোনারি লিগামেন্ট তৈরি করে, যেটা কিনা ছবিতে দেখেছি আমরা হাইলাম থেকে ডায়াফ্রাম পর্যন্ত কন্টিনিউয়েশন থাকে। তাহলে খুব ইম্পর্টেন্ট, এটা তোমার ভাইভাতে ধরবেই। মিডিয়াস্টিনাল প্লুরার মডিফিকেশন বলো, অ্যাবভ দ্য হাইলাম, অ্যাট দ্য হাইলাম, বিলো দ্য হাইলাম। তাহলে অ্যাবভ নিয়ে আমরা এখন পড়বো, অ্যাট নিয়ে আমরা এখন পড়বো, বিলো নিয়ে আমরা আগেই পড়ে ফেলেছি। আমরা কিন্তু এটা আগেই পড়ে ফেলেছি। এবং আমরা যে দেখলাম ওই জায়গাতে ভিসেরাল প্লুরা নাই, ওই জায়গাতে তাহলে কোন প্লুরা আছে? প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরাটাই ওখানে পালমোনারি লিগামেন্ট তৈরি করে। বিলোটা আমাদের পড়া শেষ, বিলোটা আমাদের পড়া শেষ, ঠিক আছে। এখন প্রিয় ভাই ও বোনেরা, এখানে অদ্ভুত পড়া আছে একটা, খুবই ইম্পর্টেন্ট, অ্যারেঞ্জমেন্ট অ্যাট দ্য লেভেল অফ দ্য লাং রুট। এইখানে কি ঘটনা ঘটে? অ্যাট দ্য লেভেল অফ দ্য লাং রুট, এইটা আজকে যারা ক্লাস করছো আজকের ক্লাসের বেস্ট পড়া, এটা আজকের ক্লাসের বেস্ট পড়া। কালকে তো অনেক বেশি ক্লিনিক্যাল পড়েছি আমরা, আজকের ক্লাসের এটা বেস্ট পড়া। এইটা ছাড়া তোমার আইটেম শেষ হবে না, কাউকে না কাউকে এটা আইটেম ধরবেই। দিস ইজ দ্য বেস্ট পড়া, লাং রুট। এখন অ্যাট দ্য লেভেল অফ দ্য হাইলাম, হাইলাম দিয়ে যা প্রবেশ করে তাকে বলে লাং রুট। পরীক্ষায় প্রশ্ন আসবে লাং রুট বলতে কি বুঝো? অ্যাট দ্য লাং রুট, তোমাকে আগে এটাই জিজ্ঞাসা করবে যে লাং রুট মানে কি, হোয়াট ইজ কল্ড লাং রুট। তুমি এখানে তাকায় দেখো লাং রুট বলতে কি বোঝায়। লাং রুট বলতে কি বোঝায়? তো লাং রুটের সংজ্ঞা এই জায়গায় পাই না পাই, তুমি দেখো আমরা দেখি কি কি থাকে এখানে। লাং রুট, এই ছবিটা খারাপ না, দ্যাটস ফাইন, ছবির দিকে তাকাও, খুব একটা খারাপ না ছবিটা, চলে, নট ব্যাড। এটা ডান ফুসফুস, এটা বাম ফুসফুস, ভালো মতো খেয়াল করো, রাইট লেফট। কি কি থাকে আমরা জানি, তিনটা জিনিস থাকবেই। একটা হলো ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস, আমরা এখন মেডিকেলে পড়ি, আমাদেরকে ভালো মতো বলতে হবে, বা প্রিন্সিপাল ব্রঙ্কাস, কারণ ব্রঙ্কাস তো প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, টার্সিয়ারি আছে। এই দিক দিয়ে প্রবেশ করে কে? প্রিন্সিপাল ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস। সংখ্যায় কয়টা? দুইটা, একটা ডানে ঢুকে একটা বামে ঢুকে। তাহলে ডান পাশ দিয়ে ডান ব্রঙ্কাসটা ঢুকলো, বাম পাশ দিয়ে বাম ব্রঙ্কাসটা ঢুকলো, কোনো প্যারা নাই। আচ্ছা, এই নীলগুলা কি রে? নীলগুলা ভাইয়া পালমোনারি আর্টারি। নীলগুলা কি? পালমোনারি আর্টারি। আমরা সবাই জানি যে ফুসফুসের আর্টারিগুলা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, সেজন্য এরা নীল। আর লালগুলা কি? পালমোনারি ভেইন। লালগুলা কি? পালমোনারি ভেইন। কথা ক্লিয়ার? এইটুকু তো আমাদের কাছে ক্লিয়ার। তাহলে হোয়াট আর দ্য কন্টেন্টস অফ লাং রুট আমরা সবাই জানি, আগে এইটুকু লিখো, প্রিন্সিপাল ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি, সেই এইচএসসির পড়া। এখন পড়াটা একটু বেটার হবে, পালমোনারি ভেইন। এইটা একটা এইচএসসির বাচ্চাও আসলে যে একটু বুদ্ধিমান বাচ্চা সেও জানে। মেইন কম্পোনেন্টস এগুলা, তোমাকে যদি বলো হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্টস অফ লাং রুট, লাং রুট দিয়ে আসলে কে প্রবেশ করে? এরা প্রবেশ করে। এবং এইখানে প্যারাইটাল প্লুরা কি করে জানো? সে একটা এরকম একটা, ধরো এইটা হলো ব্রঙ্কাস, এইটা হলো পালমোনারি ভেইন, এইটা হলো পালমোনারি আর্টারি। এইখানে এই প্যারাইটাল প্লুরাটা এদেরকে একটা টিউব
টিউবের মতো স্ট্রাকচার তৈরি করে, একটা টিউব এদেরকে কাভার করার জন্য। এই জায়গাতে এটার নামই হাইলাম, এটার নামই হাইলাম। এই জায়গাতে ভিসেরাল প্লুরা থাকে না, এই জায়গাতে প্যারাইটাল প্লুরাটা এদেরকে একটা টিউবের মতো স্ট্রাকচারে কাভার করে, টিউবের মতো একটা স্ট্রাকচার, এইটুকু তোমাকে জানতে হবে। তাহলে অ্যাট দ্য লেভেল অফ দ্য হাইলাম সে কি কাজ করে, সে একটা টিউব তৈরি করে, টিউব তৈরি করে লাং রুটের যে সকল কম্পোজিশন আছে, কম্পোনেন্ট আছে, তাদেরকে কাভার করে। এইটুকু কি সবাই বুঝতে পারছো? দেখো বইয়ের মধ্যে এই কথাটাই বলা। মিডিয়াস্টেনাল প্লুরা এইটা একটা টিউব তৈরি করে এবং লাং রুটের সবকিছুকে কাভার করে। বুঝতে পারলাম? এইটুকুকে আগে বুঝতে পারলে আগে বলো। বাকি জিনিসগুলো গুরুত্বপূর্ণ না, আমি যতটুকু বলবো পরীক্ষায় তোমাকে অতটুকুই ধরবে, বাকি অনেক কথা লেখা এগুলো পরীক্ষায় আসবে না। এখন ওকে, এইটুকুই বুঝতে পেরেছো? এইবার একটা ফ্যান্টাস্টিক জিনিস, এখানে তাকায় দেখো, শব্দটার দিকে দেখো, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্ট্রাকচারস উইদিন দ্য লাং রুট। এইটাতে সবাই, যদি কারো কাছে বইটা তোমাদের কাছে থাকে, এইটাতে 7 স্টার মারবা। 7 মানে 7, এইটা পরীক্ষায় ধরবেই, এইটা পরীক্ষায় ধরবেই। তো এইখানে দেখো কি বলেছে, অ্যারেঞ্জমেন্ট কি বলেছে। ডান পাশে অ্যারেঞ্জমেন্ট ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ড, আপার লোব ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, পালমোনারি ভেইন। মানে কি দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ডান ফুসফুস, ছবিটার দিকে তাকাও। আচ্ছা, ছবি বাদ দাও, ডান ফুসফুসের, এটা ডান ফুসফুস, এটা বাম ফুসফুস। আমরা মনে রাখবো এই জায়গাতে বঙ্কু আমার ভাই, ডান ফুসফুসে বঙ্কু আমার ভাই, বাম ফুসফুসে, এটা সবাই এভাবে মনে রাখে, আমি বঙ্কুর ভাই। ভাই এটা কি বললেন, বঙ্কু আমার ভাই, আমি বঙ্কুর ভাই, মানে কি? বঙ্কু মানে ব্রঙ্কাস, এই জায়গাতে ব্রঙ্কাস থাকে সবার উপরে। আমার মানে আর্টারি থাকে তারপরে। ভাই মানে ভেইন থাকে তার নিচে। তোমার এটা ছবি আসতে পারে, বঙ্কু আমার ভাই, অ্যাবভ ডাউনওয়ার্ড, আমি বঙ্কুর ভাই, সবার আগে থাকবে আর্টারিটা এখানে নীল। এই ছবিটাও ইম্পর্টেন্ট। বঙ্কু ব্রঙ্কাস ভাই বা ভেইন। মানে কি এখন দেখলেই বুঝবা, আমি লিখে দিচ্ছি, ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস, এটার নাম হলো অ্যারেঞ্জমেন্ট ইন দ্য লাং রুট। তাহলে ব্রঙ্কাস থাকবে এখানে, তারপরে তুমি বলবে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন। তোমাকে এটা জিজ্ঞাসা করবে, লেফট সাইডে আমি, পালমোনারি আর্টারি, প্রিন্সিপাল ব্রঙ্কাস, পালমোনারি ভেইন। এখন তুমি যদি ছবিটা দেখো, এখন ছবিটা বুঝতে পারবা যে অ্যাবভ ডাউনওয়ার্ড অ্যারেঞ্জমেন্টটা বলো, রাইট সাইডে কি থাকে, এগুলা কেন শিখবো? অপারেশন করতে গেলে কোনটা আর্টারি কোনটা ভেইন চিনতে কষ্ট হতে পারে। এইটা ব্রঙ্কাস কোথায় থাকবে, উপরে থাকবে, এখানে ব্রঙ্কাস মাঝামাঝি থাকবে, কাটাকাটি করতে গেলে এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এইটাই বলা আছে। এখন আমরা একটা ছবি দেখব, সুন্দর করে ছবি দেখো, ছবি দেখলে দেখবা যে এই স্ট্রাকচারটা মিলে গেছে, একদম মিলে গেছে। এই ছবির দিকে তাকাও, রাইট আর লেফট হাইলামের ছবি, এই ছবিটা তোমার বইয়ে দেওয়া আছে, তাকায় দেখো, এই যে ছবি। আমরা কি বললাম, রাইটে কি, বঙ্কু আমার ভাই, বঙ্কু আমার ভাই। আচ্ছা, বঙ্কু আমার ভাই তো ঠিক আছে, সবার আগে ব্রঙ্কাস হবে,
ব্রঙ্কাস ব্রঙ্কাস ব্রঙ্কাস, এখানে তো মার্কিংটা ভালো করে দেওয়া নাই আমার, দেওয়া আছে, তাকায় দেখো, এই সাদাটা হলো ব্রঙ্কাস, তাহলে ব্রঙ্কু। আমার মানে আর্টারি, আর্টারি ভাই, ব্রঙ্কাস আমার ভাই মানে ভেইন। লেফট পাশে আমি বঙ্কুর ভাই, তাকায় দেখো, এই হলো আমি, এই হলো ব্রঙ্কু, এই হলো ভাই। কে কে বুঝতে পারলাম? এই তোরা কি বুঝতে পারলি? ভাইয়া এটা কেন মনে রাখতে হয়? কারণ এই দেখ, তুই যখন ফুসফুস দেখবি, তুই যখন ফুসফুসের ভিসেরা পড়বি, এটা তোকে জিজ্ঞাসা করবে এখানে যে গোল্লা গাল্লিগুলা কোনটা কি, তুই তো আকাশ থেকে পড়বি, ভাই সবই তো গোল্লা গুল্লা, ভাই এটাও তো গোল্লা, ভাই এটাও তো গোল্লা, ভাই এটাও তো গোল্লা, ভাই কোন গোল্লাটা কি? তখন তোমাকে বলে দিবে এইটা হলো রাইট লাং। রাইট লাং চিন্তা করে তাহলে সবার উপরে যে গোল্লা ধরো সেটাকে তোমাকে বলে দিতে হবে ব্রঙ্কাস, তারপরেরটাকে বলে দিবা আর্টারি, তারপরেরটাকে বলে দিবা ভেইন। দেখো এই যে সবার নিচেরটা হলো ভেইন, দেখতে পাচ্ছ? সবার নিচেরটা হলো ভেইন, সবার নিচেরগুলো হলো ভেইন। কেন এই জিনিসটা গুরুত্বপূর্ণ? তোরা কি ফেসবুকে বেঁচে আছিস? তোদের কোনো কমেন্ট নাই কেন? রুট অফ দ্য লাংস এইটা আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তোমার কাছে যখন একটা মরা মানুষের ভিসেরা আসবে, এই তো তখন আমাকে এইটা তুমি দেখা মাত্র বলে দিতে পারতে হবে যেটা রাইট লাং নাকি লেফট লাং। স্ট্রাকচার দেখে তোমাকে এটা পারতে হবে। স্ট্রাকচার দেখে, যেমন দেখো লেফট লাং, আমি ব্রঙ্কুর ভাই, লেফট লাং কিভাবে বুঝলা? এটার মাত্র দুইটা লোব, একটা মাত্র কাটা, দুইটা মাত্র লোব। তাহলে এইটা চোখ বন্ধ করে বলে দিব আমি, এটা আমি, তার মানে এটা আর্টারি। দেখো লেখা আছে আর্টারি। বঙ্কু পরেরটা ঠিক তার নিচে যেটা আছে, ঠিক তার নিচে এইটা না, আচ্ছা এইটা ব্রঙ্কাস, এইটা ভেইন। আমি বঙ্কুর ভাই। এই তোর ফেসবুকে কারো কোনো কমেন্ট পাচ্ছি না কেন? তোর কি আদৌ বেঁচে আছিস নাকি ক্লাস অফ হয়ে গেছে? আমি তো এতক্ষণ ধরে কি আমি নিজেই নিজে ক্লাস নিচ্ছি নাকি না? সৌরভ কি অবস্থা? কমেন্ট তো লোড হচ্ছে না। মারিয়া কিপ্তিয়া কি খবর? ভেরি গুড, ঠিক আছে, আমরা কি এটার গুরুত্বটা বুঝতে পারলাম? তাহলে রাইট লাং এবং লেফট লাং এর এইটাকে বলে রুটের অ্যারেঞ্জমেন্ট। এটার নাম কি? অ্যারেঞ্জমেন্ট অফ দ্য রুট, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য রুট, অ্যারেঞ্জমেন্ট অফ কন্টেন্টস অফ দ্য রুট অফ দ্য লাং। আশা করি জিনিসটার গুরুত্ব অনুধাবন করবা। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে খুবই। তোমাকে এইটা ছাড়া তোমার লাংস আইটেম শেষ হবে না। এমনকি এটা ছাড়া তোমার ভাইবা প্লুরা থেকেও জিজ্ঞাসা করতে পারে, যদিও প্লুরা আলাদা আইটেম আছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে, আলাদা কোনো আইটেম নাই বোধ হয়। সো দ্যাটস অল, ফ্যান্টাস্টিক ভাবে আমরা মেইন পড়াগুলো শিখে ফেললাম ভাইয়া। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া ছিল। আমরা প্লুরা আইটেমের অলমোস্ট শেষে চলে আসছি। আমাদের আর 2 থেকে 3টা জিনিস বাকি। কি কি জিনিস বাকি? কি কি জিনিস বাকি দেখো, যে কোনো একটা অর্গান যখন আমরা পড়বো, যে কোনো একটা অর্গান যখন আমরা পড়বো, যে কোনো একটা অর্গান, নাদিম বলেছে লাং রুটে প্লুরা ক্লোজড কিভাবে হয়। নাদিম, এটা তো গতকালকে প্রথম আলোচনা ছিল। প্লুরা যাই করুক, প্লুরা একদম যাই করুক, এটা সবসময় একটা ক্লোজড ক্যাভিটি। যাই করুক এটা একটা ক্লোজড ক্যাভিটি, এটা একদম একটা ক্লোজড ক্যাভিটি। এবং এইখানে যাই হবে, ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরার মধ্যে, যেমন হাইলামের মধ্যে ভিসেরাল প্লুরা নাই, লাং রুটের নিচে ভিসেরাল প্লুরা নাই, এই জায়গাতে প্যারাইটাল প্লুরা নিজের দায়িত্ব নেয়, নিজেই 2 লেয়ার তৈরি করে। প্যারাইটাল প্লুরা এই জায়গায় নিজেই 2টা লেয়ার তৈরি করে, 2টা লেয়ার তৈরি করে এই ফোল্ড তৈরি করা বা লিগামেন্ট তৈরি করে, এটা প্যারাইটাল প্লুরা নিজ দায়িত্বে করে। কিন্তু তার আগেই ভিসেরাল প্লুরার সাথে তার কার্যক্রম সে চুকায় আসে। এবং পুরা ক্যাভিটিতে একটা ক্লোজড ক্যাভিটি ক্লোজড, এটা নিয়ে কোনো অসুবিধা বা কোনো সন্দেহ নাই। তবে এই জায়গাতে জিনিসটা কীভাবে ফাংশন করে এইটা 3Dতে কল্পনা করা কিছুটা কঠিন। লাংস রুটে এসে প্লুরাগুলো কিভাবে মার্জ হয়ে যায় এইটা কল্পনা করতে আমার নিজেরও বেগ পেতে হয়। কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে তুমি ভিসেরা যখন একটা দেখবা,
অনুভব বুঝতে হয়তো বা পারবা, তারপর ভিসেরা দেখলেও ভালো বোঝা যায় না, কারণ আমাদের যে ভিসেরাগুলো সেগুলো তো আসলে প্লুরা, প্যারাইটাল প্লুরা একদম কাটা থাকে। তো প্যারাইটাল প্লুরাটা নিজেরাই মডিফিকেশন করে এই সব কিছুকে কাভার করে। ক্লোজড, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, ওকে। অর্গান, যে কোনো একটা অর্গান যখন পড়বো সেটার তিনটা জিনিস তোমাকে পরীক্ষায় জানতেই হবে। সেটার নাম হলো ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এবং এই তিনটা পড়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ভিসেরাল প্লুরা, প্যারাইটাল প্লুরা পার্থক্য আসবে পরীক্ষায় এবং তাদের ডেভেলপমেন্ট, এইটা ফরজ। যাই পড়ো কেন, তুমি যা পড়বা এই তিনটা মাস্ট, তুমি যাই পড়বা এই তিনটা মাস্ট। তো আমরা উইল স্টার্ট উইথ ব্লাড সাপ্লাই, আমরা জাস্ট ব্লাড সাপ্লাই পড়বো। তো প্রিয় ভাই ও বোনেরা, যখনই আমরা পড়া শুরু করব, এখানে প্লুরা কিন্তু দুই রকম, একটা হলো ভিসেরাল প্লুরা, আর একটা প্ল্যানেটাল প্লুরা। এই দুজনের সবকিছুই আলাদা, এদের জন্ম আলাদা, এদের থাকার জায়গা আলাদা, এদের সবকিছু আলাদা। তো ব্লাড সাপ্লাই যখন পড়বো, নার্ভ সাপ্লাই যখন পড়বো, যখন ডেভেলপমেন্ট পড়বো, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে বলতে হবে, কারণ এরা আলাদা। তো ভিসেরাল প্লুরার ব্লাড সাপ্লাই কি? ব্লাড সাপ্লাই ও ভিসেরাল প্লুরা। তোমরা শব্দটার দিকে একটু তাকাও, ভিসেরাল প্লুরা। ভিসেরা মানে কি? এখানে ফুসফুস, লাংস হলো ভিসেরা। এটা ফুসফুসের গায়ের সাথে এমন ভাবে লাগানো থাকে যে এটাকে ফুসফুস থেকে আলাদা করা যায় না। তাহলে মূলত ফুসফুস যা খায় এও তাই খাবে। ব্লাড সাপ্লাই অফ লাং, লাংস যেই রক্তনালী থেকে সাপ্লাই পায়, ব্লাড সাপ্লাই অফ লাংস ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ ভিসেরাল প্লুরা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ভাইয়া, লাংসের ব্লাড সাপ্লাই কি? লাংসের ব্লাড সাপ্লাই হলো দুইটা, এক পালমোনারি ভেইন, লাংসের ব্লাড সাপ্লাই দুইটা, পালমোনারি ব্লাড সাপ্লাই, পালমোনারি ভেসেলস। লাংসের ব্লাড সাপ্লাই কয়টা? লাংসের ব্লাড সাপ্লাই দুইটা, পালমোনারি ভেসেলস একগুলা। এইটা যখন আমরা লাংস আইটেমটা পড়বো তখন আরেকটু বেটার বুঝতে পারবা, কারণ লাংসের ব্লাড সাপ্লাই এখন আমরা পড়িনি, তো আজকে তো আর সেই আইটেমে যাওয়ার সুযোগ নাই, বাট আপাতত এইটুকু আমরা জেনে রাখতে পারি। এই যে দেওয়া আছে দেখো, ভিসেরাল প্লুরার ব্লাড সাপ্লাই সেম এজ দ্য লাং। তো আপাতত আমরা সেটা পড়তে পারি, বাট আজকের জন্য তোমাকে একটু খালি জানিয়ে রাখি, লাংসের ব্লাড সাপ্লাই দুই রকম, পালমোনারি ভেসেলস এবং ব্রঙ্কিয়াল আর্টারি। ব্রঙ্কিয়াল আর্টারি, তুমি যদি একটু জানতে চাও যে লাংস কিভাবে ব্লাড পায়, দুই জায়গা থেকে পায়, ডাবল সোর্স। বডিতে খুব কম জায়গাতেই ডাবল সোর্স ব্লাড সাপ্লাই আছে, এটা একটা বিশাল বিষয়। কথাটা জাস্ট বলে রাখলাম, কারণ লাংস আইটেমটা আমিই পড়াবো, তখন জানা হয়ে যাবে। আর প্যারাইটাল প্লুরা, এটা তো বাইরের দিকে থাকে, কোস্টাল এরিয়া, তাই না? এইগুলা তো রিপস, ইন্টার কোস্টাল এরিয়ার সাথে কাছাকাছি থাকে। তোমাদেরকে গতকালকে পড়িয়েছি নিউরোভাস্কুলার বান্ডল, ওই জায়গাতে ইন্টার কোস্টাল আর্টারি থাকে। তো মূলত প্যারাইটাল প্লুরাকে সাপ্লাই দেয় ইন্টার কোস্টাল ভেসেলস, কারণ এটা তো থাকেই ওদের সাথে। তো যে যার সাথে থাকে মুখস্থ করার কিছু নাই। এটা যেহেতু লাংসের গায়ে থাকে, তাহলে লাংসের ব্লাড সাপ্লাই এ পায়। এইটা যেহেতু রিপসের গায়ে থাকে, রিপসের ব্লাড সাপ্লাই পায় ইন্টারকোস্টাল ভেসেলস। দেখো এখানে কি সুন্দর করে একটা পার্থক্য দেওয়া, ব্লাড সাপ্লাই অফ দ্য থোরাসিক ওয়াল। এরা বলে দিয়েছে থোরাসিক ওয়াল, আমি তোমাকে আরো স্পষ্ট করে দিলাম থোরাসিক ওয়ালের কি, থোরাসিক ওয়ালের ব্লাড সাপ্লাইটা কি। থোরাসিক ওয়ালের ব্লাড সাপ্লাই হলো ইন্টারকোস্টাল ভেসেল, ইন্টারকোস্টাল রক্তনালী। থোরাসিক ওয়ালের ব্লাড সাপ্লাই হলো ইন্টারকোস্টাল রক্তনালী। ওকে, ডান, ব্লাড সাপ্লাই হয়ে গেল। এরপরে নার্ভ সাপ্লাই, এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা জিজ্ঞাসা করবে ভিসেরাল, প্যারাইটাল, এটা কেন ইম্পর্টেন্ট এখনই বুঝতে পারবা। খুব ইম্পর্টেন্ট, খুব মানে খুব। ভাইয়া আবারও বললাম, নার্ভ সাপ্লাই, এটা তো ভিসেরার গায়ে থাকে। আমাদের সকল ভিসেরা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে থাকে। ফুসফুস অটোনমিক নার্ভ সাপ্লাই, অটোনমিক, এটা তোমরা ভবিষ্যতে আরো ভালো বুঝবা, আপাতত বুঝে নাও যেটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই। অটোনমিক নার্ভ সাপ্লাই, ফুসফুসে যে নার্ভ সাপ্লাই, ভিসেরাল প্লুরা তাই। এবং অটোনমিক নার্ভ সাপ্লাইয়ে আমরা কোনো পেইন বুঝতে পারি না, তাহলে এইটা আসলে পেইন ইনসেনসিটিভ।
একটা জিনিস বুঝো, এই শব্দটা এত গুরুত্বপূর্ণ, পেইন ইনসেনসিটিভ, তার মানে ফুসফুসের ভিসেরাল প্লুরা যদি ছিঁড়েও যায় তুমি বুঝতেই পারবে না, তোমার ব্যথাই লাগবে না। এত দারুণ বিষয় এটা, দেখো। আর প্যারাইটাল প্লুরার সাপ্লাই হলো সোমাটিক সাপ্লাই, যেটা আমাদের পেইন, তাহলে নার্ভ সাপ্লাই দুই রকম হয়, অটোনমিক নার্ভ এবং সোমাটিক নার্ভ। ওই যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, আপাতত ওইটা দিয়ে মনে রাখার চেষ্টা করো, যেটা কিনা পেইন সেন্সিটিভ, ব্যথা পাওয়া যায়, পেইন সেন্সিটিভ। কেন এই পড়াটা পড়াচ্ছি? তোমাকে প্রশ্ন করবে যে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে সেটাকে আমরা কি বলি? তোমরা এটা এইচএসসিতে পড়ে এসেছো, সেটাকে আমরা বলি প্লুরোসি, সেটাকে আমরা বলি প্লিউরোসি, এখনো সেই টার্মটা আছে, প্লিউরোসি। এই যে প্লিউরোসি, বানানটা মানে ভুল হলো, এই যে প্লিউরোসি, এটা পেইনফুল কখন হবে? যদি শুধুমাত্র সেটা প্যারাইটাল, যদি সেটা প্যারাইটাল লেয়ারকে ইনভলভ করে, অনলি দেন এইটা পেইন তুমি বুঝতে পারবা। যদি সেটা লাংসের ভিতরে বা শুধু ভিসেরালকে ইনভলভ করে, তুমি কোনো পেইন অনুভব করবা না। তাহলে ফুসফুসের ব্যথা অনুভব করছো, ধরে নিতে হবে যে প্যারাইটাল প্লুরা ইজ ইনভলভড। প্রত্যেক দমে দমে ব্যথা, শ্বাস নিলেই ব্যথা করছে, রোগী এসে বলবে স্যার দম নিতে পারছি না, দমটা নিলে ব্যথা করতেছে, তাহলে বুঝতে হবে প্যারাইটাল প্লুরা ইনভলভ হয়েছে। কারণ প্যারাইটাল প্লুরা নার্ভ সাপ্লাই সোমাটিক নার্ভ, খুব গুরুত্বপূর্ণ। প্লুরোসি বানানটা, ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। প্লুরোসি, ওয়াই হবে। কথাটা ক্লিয়ার? দিস ইজ ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করবে কোনটা পেইন সেন্সিটিভ, কোনটা পেইন ইনসেন্সিটিভ। ওকে, ডেভেলপমেন্ট, যা যে কোনো কিছুই পড়ো, এটা তো একটা আলাদা একটা সাবজেক্টই হলো এমব্রায়োলজি। এমব্রায়োলজি তো সম্পূর্ণ আলাদা একটা সাবজেক্ট, সম্পূর্ণ আলাদা একটা সাবজেক্ট। তো প্রত্যেকটা অর্গানের আলাদা আলাদা করে ডেভেলপমেন্ট পড়তে হয়। শুরুর দিকে কিছুই বোঝা যায় না যে এটা কেন পড়লাম, কি পড়লাম, কিন্তু মুখস্থ করতে হয় আইটেম পাস করার জন্য, বা এইভাবেই সিস্টেম। পরবর্তীতে এমব্রায়োলজি যখন পড়া হয় কিছু একটা আইডিয়া পাওয়া যায়। যেমন এই দুইজনের ডেভেলপমেন্ট আমরা এইচএসসিতে পড়ে এসেছি, তাই না? আমরা এইচএসসিতে পড়েছি কিনা জানি না, তুমি পড়ছো কিনা জানি না। বেশিরভাগ অঙ্গ, বেশিরভাগ ভেতরের ভিসেরা, তারা মেসোডার্ম থেকে আসে। বেশিরভাগ ভেতরের অঙ্গ তারা মেসোডার্ম থেকে আসে, স্পেশালি শ্বসনতন্ত্র তো মেসোডার্ম থেকে আসেই। তাহলে শ্বসনতন্ত্র বা ফুসফুস মেসোডার্ম থেকে আসে। তাহলে এই দুইজনই কোথা থেকে আসে? মেসোডার্ম থেকে। আপাতত এইটুকু শিখি আগে। দুইজনই আসে কোথা থেকে? মেসোডার্ম থেকে। আগে একটোডার্ম, এন্ডোডার্ম নাকি মেসোডার্ম? আগে এইটা বলো। আচ্ছা, দুজনেই আসে কোন মেসোডার্ম থেকে? ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তার মানে নিশ্চয়ই মেসোডার্মে একটা প্লেট আছে, যেটার মাঝ আছে, মিডিয়াল আছে, ল্যাটারাল আছে। আপাতত আমরা জানি এরা আসে ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। তাহলে একই জায়গা থেকে তো আসলো না, এখানেই পার্থক্যটা, ছোট্ট একটা পার্থক্য। ভিসেরাল যেটা, সেইটা আসে স্প্ল্যাঙ্কনিক লেয়ার, স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। এই ছোট্ট জায়গাটা পার্থক্য, ল্যাটারাল প্লেট থেকে আসে। দুজনের বাড়ি গাজীপুর, দুজনেই ঢাকা বিভাগে থাকে, কিন্তু একজনের বাড়ি হলো টঙ্গী, আরেকজনের বাড়ি হলো বোর্ড বাজার। পার্থক্য আছে, দুজনেই একই জায়গা থেকে আসলেও একটু আলাদা, ঠিক আছে? এই বেটা আসে সোমাটোপ্লিউরিক লেয়ার থেকে। তাহলে স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ দ্য মেসোডার্ম, সোমাটোপ্লিউরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম, ঠিক আছে? এই যে পার্থক্যটা, প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা, দত্ত স্যারের বই এত সুন্দর করে দেওয়া নাই, আমরা এটা সুন্দর করে বিশ্রাম থেকে পড়ব। প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাকে পড়াই দিলাম, খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ভালো করতে চাও ভবিষ্যতে, খুবই ইম্পর্টেন্ট। আমরা বেশিরভাগ তথ্য আসলে পড়ে ফেলেছি। মোস্ট অফ দ্য থিং উই হ্যাভ ডিসকাসড, দিস ইজ গ্রেট। বেশিরভাগ পড়া শেষ, বিশ্বাস হয় না? তবে আমি তোমাদেরকে যেটা দিব, এই যে এইটা হলো সুপার নোট। এইটা কাদের জন্য?
যারা খুব ভালো করতে চাও, একটা প্লুরা থেকে যত রকমের প্রশ্ন হতে পারে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, প্লুরা থেকে যত রকমের প্রশ্ন হতে পারে, যত রকমের প্রশ্ন হতে পারে, সব এই জায়গায় দেওয়া আছে ইনশাআল্লাহ। দুই একটা যদি তোমার মনে হয় ভাই এটা মিস গেছে, আমাকে জানিয়ে দিও, আমি সেটাও অ্যাড করে ফেলবো। প্লুরা থেকে যত রকম প্রশ্ন হতে পারে, যত রকম প্রশ্ন ভাইভাতে তোমার জানার জন্য, সেইটা এই জায়গায় আলোচনা হয়েছে। তো তোমাদেরকে আমি সেটা প্রমাণ দিতে চাই। দেখো তো, এটার নাম দিয়েছি আমি সুপার নোট। আমি বললাম এইটা আমাদের ফাউন্ডেশন কোর্সে তোমাদের জন্য গিফট থাকবে। আমি চেষ্টা করব ফার্স্ট কার্ডের সবগুলা আইটেমে এটা তোমাকে দেওয়ার। শুধু প্রশ্ন দেওয়া থাকবে না, তুমি আইটেমে যাওয়ার আগে এটা পড়ে যাবা, দেখবে যে ম্যাডামের প্রত্যেকটা প্রশ্ন এই জায়গায় লেখা আছে। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। আমি এখন অলরেডি দেখো, হোয়াট ইজ প্লুরা পারি। নেম দ্য লেয়ার্স অফ দ্য প্লুরা। এটা কালকে তোমাদেরকে ফার্নিশটা দেওয়া হবে, এখনো এটাকে পুরোপুরি সাজানো হয় নাই। এটা একটা পারফেক্ট ইবুক আকারে তোমাদেরকে রেডি করে দিব। প্যারাইটাল, ভিসেরাল, হোয়াট আর দ্য পার্টস অফ প্যারাইটাল প্লুরা। সবাই আমাকে বলো কয়টা পার্ট, প্যারাইটাল প্লুরার কয়টা পার্ট? আজকেই পড়ালাম, দেখো তো কয়টা আমাদের পড়া হয়েছে। যেটা পড়া হয়নি সেটা আমি পড়াই দিব, বলো। এর চেয়ে বেটার প্লুরাল আইটেম বাংলাদেশে আর অনলাইন প্ল্যাটফর্মে, অফলাইন প্ল্যাটফর্মে কোথাও পাবে না। দ্রুত উত্তর দাও। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, চারটা, সাবাস। হোয়াট ইজ প্লুরাল ক্যাভিটি? কালকেই পড়ালাম পোটেনশিয়াল স্পেস। হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লুরাল ফ্লুইড? আমরা পারি। হোয়াট টাইপ অফ এপিথেলিয়াম লাইন্স দ্য প্লুরা? সিম্পল স্কোয়ামাস, মেসোথেলিয়াম। হোয়াট আর দ্য মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য প্লুরা? এইটা তোমাদেরকে পড়াই নেই। প্লুরা যদি ভালো করে তাকানো যায় কি পাওয়া যাবে? এই সেলগুলো পাওয়া যাবে, মেসোথেলিয়াম সেল পাওয়া যাবে, তাই না? তাহলে মেসোথেলিয়াল সেলস, এটার সাথে কি পাওয়া যাবে? ব্লাড ভেসেল, নার্ভ, প্লুরাতে রক্ত সাপ্লাই দিচ্ছে না, নার্ভ, যেটা মাত্র পড়লাম, এবং কানেকটিভ টিস্যু কিছু পাওয়া যাবে। প্লুরা মাইক্রোস্কোপের নিচে কি পাওয়া যাবে? হোয়াট ইজ পালমোনারি লিগামেন্ট? একটা শর্ট নোট। প্লুরাকে কেন সেরাস মেমব্রেন বলা হয়? গতকালকে শুরুতেই বলেছি, এটা ওয়াটারি ফ্লুইড তৈরি করতে পারে এবং এটা একটা ক্লোজড ক্যাভিটি। গতকালকে প্রথম লাইন, এই জন্য এটাকে সেরাস বলা হয়, ঠিক আছে? ওকে। হোয়াট ইজ দ্য রোল অফ প্লুরা ইন লাং রিকয়েল? প্লুরার মধ্যে, প্লুরার ভেতরে একটা নেগেটিভ প্রেসার থাকে, নেগেটিভ প্রেসার, যেটা লাংসকে ফিরে যেতে সাহায্য করে। প্লুরার মধ্যে একটা নেগেটিভ প্রেসার থাকে, যেটা লাংসকে চাপ দেয়, লাংসটাকে চাপ দিয়ে ভেতরের দিকে নেয়, ঠিক আছে? প্লুরার জন্ম কোথা থেকে? মাত্র পড়লাম, দেখো আলাদা করে দেওয়া আছে, এমব্রায়োলজি এবং ডেভেলপমেন্ট থেকে আলাদা করে দিলাম, স্প্লেনক্টোপিউরিক, সোমাটোপিউরিক। মেসোথেলিয়াল সেলগুলো কেমন, তাদের কাজ কি, এটা একটা এক্সট্রা পড়া। কুপুলা কাকে বলে? উপরের দিকে সার্ভাইকাল প্লুরা, সেটার নাম হলো কুপুলা। কুপুলা হলো প্লুরাটার নাম, আমি তখন বলতে লাংসের অ্যাপেক্সের নাম বলেছি, প্লুরার অ্যাপেক্সটার নাম হলো কুপুলা। এটা একটা আমার বলতে ভুল হয়েছে। লাংসের অ্যাপেক্সের উপরে প্লুরার যে অংশটা, সেটার নাম কুপুলা, ঠিক আছে? আমার এটা তখন বলতে ভুল হয়েছে, কারেকশন করে দিলাম। তাহলে হোয়াট ইজ, হাউ অ্যাপেক্স অফ দ্য লাং রিলেটেড টু দ্য কুপুলা? ঠিক তার নিচে অ্যাপেক্স অফ দ্য লাং থাকে। হোয়াট আর দ্য সারফেস মার্কিং অফ প্লুরা অ্যাট দ্য মিড ক্লাভিকুলার লাইন? গতকালকেই বললাম। তাহলে মিড ক্লাভিকুলার লাইনে প্লুরা কোথায় থাকে? 8th রিবে। লাংস কোথায় থাকে? 6th রিবে। এটাই তোমাকে জিজ্ঞাসা করবে। হোয়াট আর দ্য সারফেস মার্কিং অফ দ্য প্লুরা অ্যাট দ্য মিড এক্সিলারি লাইন? 10th। হোয়াট ইন দ্য মিড স্ক্যাপুলার লাইন? ইন দ্য 12th। গতকালকের পড়া। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্লুরাল অ্যান্ড দ্য লাং বর্ডার ইন দ্য সারফেস অ্যানাটমি? আমরা তো দেখলাম 2 রিবের পার্থক্য থাকে, তাই না? 2 রিবের একটা পার্থক্য থাকে, এই যে 2 রিব। প্লুরা সাধারণত 2 রিব নিচে থাকে। যত রকম প্রশ্ন হতে পারে বিশ্রাম সিং এবং একে দত্ততে সব রকম প্রশ্ন এখানে গুছাই দেওয়া আছে। প্রশ্নটা দেখলেই তুমি বুঝতে পারবা যে তোমাকে ভাইভাতে কিরকম প্রশ্ন করা হবে। হোয়াট আর দ্য প্লুরাল রিফ্লেকশন? আজকেই বললাম। সবাই আমাকে বলো রিফ্লেকশন মানে কি?
ক্লাসে পড়াইছি, প্রত্যেকটা প্রশ্ন এখানে আছে। বলো রিফ্লেকশন মানে কি? আজকে বলেছি, দ্রুত বলো রিফ্লেকশন মানে কি? আরিফা ইসলাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিফ্লেকশন? বাঁকা, বেঁকে যাওয়া। দেখো, চেঞ্জিং দ্য ডিরেকশন ফ্রম ওয়ান সারফেস টু অ্যানাদার দেওয়া আছে, চেঞ্জিং দ্য ডিরেকশন। নেম দ্য ইম্পর্টেন্ট লাইনস অফ প্লুরাল রিফ্লেকশন, কোন কোন জায়গায় বেঁকে গেছে। হোয়াট ইজ বেয়ার এরিয়া অফ পেরিকার্ডিয়াম ইন রিলেশন টু প্লুরা? এইটা মূলত পেরিকার্ডিয়াম বা হার্ট আইটেমে আছে। তারপরও যেই জায়গাতে হার্ট থাকে, দেখো তো, খেয়াল করো, আমাদের এই যে বুক, এই পাশে কিন্তু পুরাটাই ফুসফুস, এবং ফুসফুসের উপরেই কি প্লুরা, কিন্তু এই পাশে সামনের দিকে তো হার্ট, এই জায়গায় তো হার্ট, এই জায়গায় তো প্লুরা নাই। এই যে হার্টের এই এলাকাটুকু যে জায়গায় চাইলেও প্লুরা থাকতে পারে না, সেটাকে বলে বেয়ার এরিয়া। তাহলে এটা বইয়ের পড়ানোতে মিস হয়েছে, কিন্তু আমার সুপার নোটে মিস হয়নি। তাহলে হোয়াট ইজ দ্য বেয়ার এরিয়া অফ পেরিকার্ডিয়াম ইন রিলেশন টু প্লুরা? যেই জায়গায় পেরিকার্ডিয়াম থাকে সেই জায়গাতে তো প্লুরা থাকে না। বেয়ার মানে কি? বেয়ার এরিয়া মানে কি? ফাঁকা জায়গা, খালি পায়ে হাঁটা, বেয়ার ফুট, খালি, ফাঁকা। বেয়ার এরিয়া মানে কি? খালি জায়গা। যে জায়গাতে পেরিকার্ডিয়াম থাকে, স্টারনামের বাম পাশে, এই জায়গাটাতে প্লুরা থাকে না, এই জায়গাতে পেরিকার্ডিয়াম, তাহলে এই জায়গাতে প্লুরা পাওয়া যাবে না। এটার নামই বেয়ার এরিয়া। 75টা প্রশ্ন, কেবল 21টা হলো। হোয়াট আর প্লুরাল রিসেস? আর বলবো না। নেম দ্য প্লুরাল রিসেস। হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ প্লুরাল রিসেস অফ কোস্টোডায়াফ্রামেটিক? হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ কোস্টোমিডিয়াস্টিনাল? প্রত্যেকটা পড়াইছি। হোয়াট ইজ দ্য নার্ভ সাপ্লাই অফ প্যারাইটাল প্লুরা? হোয়াট ইজ দ্য নার্ভ সাপ্লাই অফ ভিসেরাল প্লুরা? হুইচ লেয়ার অফ প্লুরা ইজ সেন্সিটিভ টু পেইন? হুইচ লেয়ার অফ প্লুরা ইজ সেন্সিটিভ টু পেইন? সবাই বলো। বললাম তো, যেভাবে প্রশ্ন হতে পারে, এটা একটা সুপার নোট। এমনি শুধু নাম দেওয়ার জন্য দেইনি। এই জিনিস আমার কাছে থাকলে পুরো আইটেম, যে কোনো আইটেম পানির মতো সহজ হয়ে যাবে। কিন্তু এটা কখন ভালো লাগবে? পুরো জিনিসটা একবার পড়ার পর। এটা একটা রিভিশন ম্যাটেরিয়াল। প্রথমে যদি এটা পড়তে যাও, তোমার তো কনসেপ্ট ক্লিয়ার হবে না। ফ্যান্টাস্টিক। প্যারাইটাল প্লুরা। ভিসেরাল প্লুরা কেন ইনসেনসিটিভ টু পেইন? কারণ এটা ল্যাকিং সোমাটিক পেইন ফাইবার। পেইন ফাইবার মূলত সোমাটিক নার্ভ সাপ্লাইতে থাকে। ঠিক আছে, ওকে। যেমন এইটা একটা ফ্যান্টাস্টিক প্রশ্ন নিচে আসবে, তার আগে হোয়াট ইজ দ্য ইনারভেশন অফ ডায়াফ্র্যাগমেটিক প্লুরা? আচ্ছা, এটা পড়ানো হয়নি, বাট এটা পড়ানো উচিত ছিল আমার, বা ভুলে গেছি। নিচের দিকে তো ডায়াফ্রাম থাকে, একটু বোঝার চেষ্টা করো। ফুসফুস, নিচে ডায়াফ্রাম, এই হলো প্যারাইটাল প্লুরা। এইটা হলো প্যারাইটাল প্লুরার ডায়াফ্র্যাগমেটিক সারফেস, ডায়াফ্র্যাগমেটিক প্লুরা। এইটাকে আমরা দুই ভাগে ভাগ করব। যেই অংশটুকু ভেতরের দিকে থাকে, এই অংশটুকু, এটাকে আমরা বলবো সেন্ট্রাল, কারণ এটা সেন্ট্রাল পোর্শন। আর বাকিটাকে আমরা বলবো পেরিফেরাল। পেরিফেরালটা বাকি প্যারাইটাল প্লুরা যেভাবে নার্ভ সাপ্লাই পায়, ইন্টারকোস্টাল নার্ভ বা, হ্যাঁ, মূলত ইন্টারকোস্টাল নার্ভ, সোমাটিক নার্ভ আর কি। সোমাটিক নার্ভের কোনটা? ইন্টারকোস্টাল নার্ভ, বাকিটা। কিন্তু যেটা ডায়াফ্রামের কাছাকাছি অংশের প্লুরা, এই অংশটা সোমাটিক নার্ভ, কিন্তু এটা কোন সোমাটিক? ফ্রেনিক নার্ভ। তোমরা নামটা শুনে থাকবা, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এই অংশটুকু ফ্রেনিক নার্ভ দিয়ে সাপ্লাই হয়। তো এই প্লুরার নিচের অংশে যে দুইটা নার্ভের সাপ্লাই, এটা তো একটা পরিবর্তন, এটা ফ্রেনিক নার্ভ দিয়ে সাপ্লাই হয়। তো এই তথ্যটা বইয়ে দেওয়া আছে, কিন্তু এত কিছু পড়ানোর মধ্যে কত পড়া, সেটা মিস হয়েছে। আমার নোটে সেটা মিস হয়নি। তাহলে ডায়াফ্র্যাগমেটিক প্লুরা দুইটা নার্ভ দিয়ে সাপ্লাই পায়। ভেতরের অংশটা, যেটা সেন্ট্রাল অংশ, সেটা ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক মানে কি? ডায়াফ্রাম। মূলত ডায়াফ্রামকে চালায় কোন নার্ভ? ফ্রেনিক নার্ভ। তো ডায়াফ্রামের যেটা খুব কাছে থাকে, সেটা ফ্রেনিক নার্ভ দিয়ে, আর বাকিটা সোমাটিক নার্ভ বা ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে সাপ্লাই পায়। নার্ভটার নাম ইন্টারকোস্টাল নার্ভ। ডান, সুন্দর। তারপরে দেখো, এই যে দেখো, এই পড়াটা যেটা পড়ালাম, এটাই এখন কাজে লাগবে। হাউ প্লুরাল পেইন ইজ রেফার্ড টু দ্য শোল্ডার। ভাইয়া, তোমার কাছে রোগী আসলো ঘাড়ে ব্যথা নিয়ে, আমি ঘাড়ে ব্যথায় নড়াতে পারি না,
মাঝে মাঝে আমার একটু শ্বাসকষ্টও হয়, তুমি ভাই ওর এক্সরে করলা, ঘাড়ে ব্যথার এক্সরে করলা, তুমি ওকে ঘাড়ের ব্যায়াম দিলা, হ্যান করলা ত্যান করলো, ওর ব্যথা কমে না, ব্যথা কমে না। ও বলো ধুর তুমি, আপনি একটা ভুয়া ডাক্তার, 7 দিন ধরে ওষুধ খাচ্ছেন, ব্যথা কমাতে পারছেন না। ভাই হতে পারে যে তুমি রোগটা ধরতেই পারোনি, হতে পারে ওর সমস্যা আসলে এই জায়গায়, এই যে ডায়াফ্র্যাগমেটিক প্লুরা, এই জায়গাতে ওর ঝামেলা। এবং এই জায়গায় ঝামেলা কেন? এই জায়গাতে সাপ্লাই দেয় ফ্রেনিক নার্ভ, যেই নার্ভের রুট ভ্যালু C3C4। তোমরা বলবা ভাই রুট ভ্যালু C3C4 এটা আবার কি জিনিস? আপাতত জেনে রাখো এটাকে রুট ভ্যালু বলে, বা C3C5, C3C4C5। ভাই এটা কি জিনিস? এটা আপাতত যদি এক লাইনে বোঝাতে চাই, যদি এক লাইনে বুঝতে চাও, তাহলে আমাদের যে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে 31টা সেগমেন্ট, সার্ভাইকাল সেগমেন্টে আছে C1 থেকে C8, এখান থেকে নার্ভ বের হয়। তো C3 থেকে C5 এ যারা বের হলো, এরা খেয়াল করো, এরা কোথা থেকে বের হলো? C3 থেকে C5, স্পাইনাল কর্ড থেকে। এরা বের হয়ে কিছু লোক চলে গেছে শোল্ডারে, আবার কিছু লোক চলে গেছে ডায়াফ্রামে। তো সেই জন্য কখনো কখনো ডায়াফ্রামে সমস্যা হলে এই সমস্যাটা তো এই জায়গাতে যায়, সমস্যাটা তো ওখানে বুঝতে পারে, মনে হয় ব্যথাটা হয়তো বা এই জায়গা থেকে আসছে। ব্রেইন এটা পারসিভ করতে ভুল করে, কারণ এর জিনিসপত্র তো বিভিন্ন জায়গা থেকে ছড়ানো, এখান থেকেও ফাইবার যাচ্ছে, এখান থেকেও ফাইবার যাচ্ছে। এই জায়গাতে গ্যাঞ্জাম লাগলে অনেক সময় এই জায়গাতে গ্যাঞ্জামটা অনুভূত হয়, এই জায়গাতে গ্যাঞ্জামটা অনুভূত হয়, এইটাকে বলে রেফার্ড পেইন। তাহলে প্লুরাতে গ্যাঞ্জাম লাগলে রেফার্ড পেইন হতে পারে, রেফার্ড পেইন হতে পারে। বুঝাতে পারলাম? খুবই ইম্পর্টেন্ট। ওরা সুষুম্না স্নায়ু 31 জোড়া জানে, হ্যাঁ ওরা তো ভাই জানেই, এটা তো জানেই, কিন্তু এখন আর স্পাইনাল সেগমেন্ট বোঝাবার সুযোগ ওদেরকে নাই, ওটা হলে একটু বেশি জটিল হয়ে যাবে ওদের জন্য এই বয়সে। তো আপাতত যতটুকু আমরা বুঝি যে এই দুইজনের নার্ভ সাপ্লাই একই উৎস থেকে হওয়ার কারণে এটা ব্রেইনের একটা পারসেপশন জনিত ভুল, এটা নিঃসন্দেহে একটা পারসেপশন জনিত ভুল। এই জায়গাতে কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু এই জায়গাতে ব্যথা অনুভূত হবে ব্রেইনের চিন্তা করার ভুলের কারণে, বুঝতে পারার ভুলের কারণে। দিস ইজ কল্ড রেফার্ড পেইন। এটা এই জায়গায় খুব সুন্দর করে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো আর মিস হবে না, ওকে? তারপর দেখো কারো হাড্ডি ভেঙে গেল, তোমাকে ভাই ভাই জিজ্ঞাসা করতে পারে জাস্ট তোমার কমন সেন্স টেস্ট করার জন্য, তোমার হাড্ডি ভেঙে গেল, সবার আগে কোন প্লুরাটা ছিঁড়ে যাবে? কোস্টাল প্যারাইটাল প্লুরা, তাই না? যেটা রিবের সাথে কানেক্টেড, সেই প্যারাইটাল প্লুরা যেটা কোস্টাল রিবসের সাথে কানেক্টেড, সেইটা সবার আগে ছিঁড়ে যাবে। দ্যাটস এ জব ওয়েল ডান, ডান। এরপর দেখো ব্লাড সাপ্লাই, যেটা মাত্র পড়লাম, প্যারাইটাল প্লুরার ব্লাড সাপ্লাই কি? থোরাসিক কেজের যেটা ব্লাড সাপ্লাই, ইন্টারকোস্টাল আর্টারি, এই যে দেখো মেইনলি ইন্টারকোস্টাল, এটার সাথে আরো কিছু ইন্টারনাল থোরাসিক, মাস্কুলোফ্রেনিক, এগুলা তুমি বয়স হলে জেনে যাবা, আপাতত এত প্যারা নেওয়ার দরকার নেই। যখন আইটেমে যাবা এখানে আর্টারি আছেই হাতে গুনে কয়েকটা, যখন আমরা পুরা থোরাসিক কেজ পড়া শেষ করে ফেলবো থোরাক্স আইটেম, তখন এই কয়েকটা মাত্র যে তোমার আর্টারি আছে তোমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে একদম, ওকে? ভিসেরাল প্লুরার ব্লাড সাপ্লাই কি? আগেই বললাম, লাংসের ব্লাড সাপ্লাই, মূলত ব্রঙ্কিয়াল আর্টারি, তবে সাথে পালমোনারি ভেসেল, মেইনলি ব্রঙ্কিয়াল আর্টারি, তবে কিছু পালমোনারি ভেসেল দিয়ে সাপ্লাই পায়। লিমফেটিক অফ প্লুরা, লিম্ফ অ্যান্ড লসিকা, যেখানে আর্টারি যাবে, যেখানে ভেইন যাবে, সেখানে লিমফেটিক নিয়েও একটা প্রশ্ন করতে পারে। সো এটা খুব যে গুরুত্বপূর্ণ তা না, এটা আহামরি ইম্পর্টেন্ট না, বাট আমরা কাভার করে দিলাম, ওকে? ঠিক আছে, ওকে। তবে এই যে এইটা একটা ভালো প্রশ্ন হতে পারে, ভাইয়া এই যে প্লুরাল ফ্লুইডগুলো জমে, এই যে এখানে প্লুরাল ফ্লুইড জমে, এই ফ্লুইডগুলো যদি আমরা বের না করি, অনেক সময় দেখা যায় যে অল্প একটু ফ্লুইড জমে, আমরা কিন্তু সবসময় সুই ঢুকায় বের করি না, যদি না অনেকটুকু ফ্লুইড জমে এবং ওইটা আমরা বের করে রোগীকে আরাম দেই,
অবশ্য আরেক কারণে আমরা ফ্লুইড বের করি, কিন্তু বেশি পরিমাণে বের করি না। আমরা পরীক্ষার জন্য ধরো 5 ml ফ্লুইড বের করলাম, কারণ এখানে ফ্লুইড জমছে 20 ml, আমরা বের করলাম 5 ml, বাকি 15 ml ওই জায়গায় রেখে দেই। আমরা বলি যে ওটা অটোমেটিক অ্যাবজর্ব হয়ে যাবে। তোমাকে বলতে পারে এই যে অটোমেটিক অ্যাবজর্ব হয়ে যায়, এটা কিসের মাধ্যমে হয়? এটা লিমফেটিকের মাধ্যমে হয়, ভায়া লিমফেটিক লসিকার মাধ্যমে এটা আলটিমেটলি রক্তের চলে যায়, এই ফ্লুইডটা চলে যায়। আমরা যে চিকিৎসা দেই আস্তে আস্তে, অনেকেরই তোমাদের তোমরা দেখবা হাসপাতালে যাবা, আমরা চিকিৎসা দিচ্ছি 10 দিন আগের এক্সরেতে ভেতরে অনেকটুকু ফ্লুইড, 10 দিন পরে ফ্লুইডটা নাই, হাওয়ার সাথে মিলাই গেল না, এটা অ্যাবজর্ব বাই লিমফ্যাটিক। এইগুলা বইয়ের ভেতরে কোনি কাঞ্চিতে কোথাও না কোথাও লেখা আছে, আমি সেগুলাকে খুঁজে বের করে এনে এই সুপার নোটে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তারপরে এখানে এটা একটু ফিজিওলজি নিয়ে আমি বানিয়েছি। এই ফিজিওলজিটা তুমি দত্তের মধ্যে দেখবে একটা আলাদা টপিক দেওয়া আছে ফিজিওলজি, যদিও আমাদের আইটেমে এইটা নিয়ে খুব বেশি, এই যে দেখো ফিজিওলজিক্যাল কনসিডারেশন, এই টপিক থেকে যদিও আমাদের আইটেমে এটা নিয়ে খুব একটা আলোচনা করা হয় না, বা আমরাও এটা নিয়ে খুব বেশি আলোচনা করি না, কারণ ফিজিওলজিতে একটা আলাদা সাবজেক্টই আছে। অ্যানাটমি পড়ার সময় আবার এত কিসের ফিজিওলজি, এটা থেকে খুব বেশি প্রশ্ন করে না। বাট তারপর আমি তোমাকে বলবো এটা পুরাটা পড়বা। এখানকার মেইন থিম হলো কি, নেগেটিভ প্রেশার থাকে প্লুরার ভেতরে, একটা নেগেটিভ প্রেশার থাকে, এইটাই হলো মেইন থিম। এটা রিডিং পড়ে ফেলবা, পুরাটা পড়ে ফেলবা, ঠিক আছে? 75টা প্রশ্ন। তারপর দেখো তো রাইট এবং লেফট, এখন আস্তে আস্তে অ্যাডভান্সড কিছুটা, এই পর্যন্ত পড়লে বেশিরভাগ স্টুডেন্ট পাস মার্ক পেয়ে যাবে। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া অ্যাডভান্সড, যারা ভালো করতে চায়। এমন কিছু প্রশ্ন আছে যেগুলো স্যাররা প্রশ্ন করতে চায় যে দেখি তো এ কতদূর জানে। আমি চেষ্টা করেছি যত লেভেলের প্রশ্ন আসা সম্ভব সব লেভেলের প্রশ্ন তৈরি করার, সব লেভেলের প্রশ্ন তৈরি করার। ওকে, যেমন যদি বলে রাইট আর লেফট প্লুরা, রাইট আর ডান পাশের প্লুরা আর বাম পাশের প্লুরা, এটা কি কোনো দিক দিয়ে আলাদা? অবশ্যই আলাদা ভাই। ডান পাশের প্লুরার নিচে কি থাকে? লিভার, ডায়াফ্রাম, তার নিচে লিভার। বাম পাশের প্লুরাতে তো লিভার থাকে না, বাম পাশে কি থাকে? বাম পাশের প্লুরা কি পায়? সে পায় হার্ট। ডান পাশের প্লুরা সুপিরিয়র ভেনা কাভার দেখা পায়, কারণ পুরো শরীর থেকে রক্ত সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করে। কিন্তু বাম পাশের প্লুরা অ্যাওর্টার দেখা পায়, আমাদের আর্চ অফ অ্যাওর্টা। বুঝাতে পারলাম? বাম পাশের প্লুরা ইসোফেগাসের দেখা পায়। এগুলা কি? এগুলো রিলেশন। তোমরা আরেকটু বড় হও, আরো 2-3টা ক্লাস করো, এটাকে বলে রিলেশন। রিলেশন মানে কি? সম্পর্ক। কার সামনে পিছনে কে আছে, কোন প্লুরার সামনে পিছনে কে আছে। আমরা যখন লাংস আইটেমটা পড়বো তখন এই জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। কারণ বাম পাশে হার্ট, বাম পাশে আর্চ অফ অ্যাওর্টাটা বেশি থাকে, ইসোফেগাস থাকে, থোরাসিক ডাক্ট থাকে, ডান পাশে সুপিরিয়র ভেনা কাভা, নিচের দিকে লিভার। তো কিছুটা তো অবশ্যই আলাদা, রিলেশনের দিক দিয়ে তো অবশ্যই আলাদা। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ভিসেরাল প্যারাইটাল? মাত্র পড়ালাম। নিউমোথোরাক্স কাকে বলে? টেনশন নিউমোথোরাক্স কাকে বলে? প্লুরাল ইফিউশন কাকে বলে? একদম গুছায় দেওয়া আছে। হাইড্রো নিউমোথোরাক্স কালকে কথাটা বলেছিলাম, আলাদা করে দিয়ে দিয়েছি। এম্পাইমা থোরাসিস, পায়োথোরাক্স, কাইলোথোরাক্স, হিমোথোরাক্স, থোরাকোসিনটেসিস, কোন দিক দিয়ে থোরাকোসিনটেসিস করা ভালো, কেন রিপের আপার বর্ডার দিয়ে যাব, কেন লোয়ার বর্ডার দিয়ে যাব না, কখন করব, ঠিক আছে? এই যে দেখো কিছুটা স্পেশাল কাদের জন্য আমি লিখে দিয়েছি, ফর অ্যাডভান্সড লার্নার্স। এটা ডক্টর তোফায়েলস স্পেশাল। হোয়াট ইজ প্লুরোডেসিস? এইটা গ্যারান্টি দিলাম, এইটা জিজ্ঞাসা করবে। গতকালকে কে যেন বলছিলা যে ভাইয়া বারবার পানি বের করতে হবে, তো তাহলে এইটা কালকে কে যেন গতকালের ক্লাসে বলছিলা, ওর চিন্তা ভাবনাটা বেশ দারুণ। সাধারণত একবার পানি বের করলেই এটা হয়ে যায়, কিন্তু কিছু কিছু রোগ আছে, কিছু কিছু ক্ষেত্রে বারবার পানি জমে এবং বারবার সুই ফুটায় পানি বের করা কঠিন। যে সকল পেশেন্টের রিকারেন্ট প্লুরাল ইফিউশন হয়, ফ্যান্টাস্টিক, কালকে যে প্রশ্নটা করলা, তাদের ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টটা ব্যবহার করি। এই যে উসরাত হায়দার মাইশা, ভেরি গুড। যে বারবার যদি কারো হয় প্লুরাল ইফিউশন, তার ক্ষেত্রে চিকিৎসা কি? তার ক্ষেত্রে আমরা দেখো তো, কোথাও মাটির মধ্যে যদি পানি পড়ে যায়, আমরা অনেক সময় পানি দেই না, এভাবে পানি ছিটাই দেই না যে ধুলা বালি মারার জন্য। কোনো জায়গায় দেখা যায় যে অনেক বেশি পানি পড়ে গেল, বা বর্ষাকালে
রাস্তাটাতে অনেক বেশি পানি, এই যে সামনে বর্ষাকাল আসছে, রাস্তায় পানি চপচপ করতেছে, আমরা তখন কি করি, পাশ থেকে মাটি, পাশ থেকে বালি এনে ওই জায়গায় দেই, যাতে দ্রুত পানিটাকে শুষে নিতে পারে। এখানে তাই করা হয়। এই জায়গাতে এইটাকে বলা হয় প্লুরোডেসিস। এই জায়গাতে আমরা প্লুরাল ক্যাভিটির ভেতরে বেশ কিছু বালির মতো জিনিসপত্র ঢুকাই দেই। বালি তো ঢুকানো যাবে না, ঔষধ ঢুকাই দেই, যেই ঔষধগুলা এক, নতুন পানি আসলে সেটাকে দ্রুত অ্যাবজর্ব করবে, দুই, নতুন করে পানি তৈরি হওয়া ঠেকাই দেবে। দেখো তাহলে প্রসিডিউর টু অবলিটারেট দ্য প্লুরাল স্পেস টু প্রিভেন্ট রিকারেন্ট ডিফিউশন। রাস্তায় খাল হয়ে গেছে, আমরা ওটা বালু দিয়ে ভরাই দিলাম, ওই জায়গাতে পানি জমতে পারবে না, তো আমরা ওই রিসেসের মধ্যে ঔষধ দিয়ে দিব যাতে ওই জায়গাটা ভরাট হয়ে যায়, প্লাস পরবর্তী পানি আর তৈরি হতে না পারে। দিস ইজ কল্ড প্লুরোডেসিস। তারপর দেখো, এগুলো বললাম তো, এগুলি স্পেশাল। হোয়াট আর প্যানকোস্ট টিউমার অ্যান্ড হাউ আর দে রিলেটেড টু প্লুরা? আবারও বললাম, এটা সেরা বাচ্চাদের জন্য, যারা খুব ভালো পড়ালেখা করতে চাও। আমি বললাম আমাদের সাথে যারা যুক্ত হবে, অলরেডি 360 জনের মতো, 500 জন যদি যুক্ত হও, এই 500 জন 10,000 জন তোমাদের সাথে ভর্তি হচ্ছে না, ইউ উইল বি দ্য টপার। এখন তোমরা কতটুকু আউটপুট দিতে পারবে এটা আমি জানি না, বাট জ্ঞানে তোমরা সবচেয়ে বেশি আগায় থাকবা। আমি এখানে চ্যালেঞ্জ দিলাম, জ্ঞানের দিক দিয়ে তোমরা সবচেয়ে বেশি আগায় থাকবা, জ্ঞানের দিক দিয়ে তোমরা সবচেয়ে বেশি আগায় থাকবা, আমি তোমাকে এইটা গ্যারান্টি দিতে পারি। প্যানকোস্ট টিউমার কি? এই যে ফুসফুস, এখানে সাদা সাদা যেটা, ক্যান্সার। ফুসফুসের অ্যাপেক্সে যে টিউমারটা হয়, সেই টিউমারগুলোকে বলে প্যানকোস্ট টিউমার। ফুসফুসের অ্যাপেক্সে যদি ক্যান্সার হয়, সহজ বাংলায় ফুসফুসের উপরের দিকে যদি ক্যান্সার হয়, সেগুলোকে বলে প্যানকোস্ট টিউমার। তাহলে সার্ভাইকাল প্লুরা এই প্যানকোস্ট টিউমারে আক্রান্ত হয়। প্যানকোস্ট টিউমার কোথায় হবে তাহলে? সার্ভাইকাল প্লুরার ওই এলাকাতে। এবং তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট লাইন বলি, এই দিক দিয়ে একটা স্পেশাল নার্ভ আসে, স্পেশাল নার্ভ। আপাতত শুধু নার্ভটার নাম জেনে রাখো, T1 সিম্প্যাথেটিক নার্ভ। কেন এটা পড়াচ্ছি আবারও বললাম, এটা অ্যাডভান্স বাচ্চাদের জন্য। এইখান দিয়ে একটা নার্ভ আসে, একটা স্নায়ু আসে। যদি প্যানকোস্ট টিউমার হয় তাহলে এই নার্ভটা ড্যামেজ হয়ে যায়। আর এই নার্ভটা আমাদের শরীরে অনেকগুলো কাজ করে। কি কি কাজ করে? তোমার মুখে এই যে ঘাম হয় না, ঘাম, মুখের এই পাশটা ঘেমে যায়, এই পাশটা ঘেমে যায়, এই ঘাম নিয়ন্ত্রণ করে এই নার্ভটা। তারপরে এই যে আমাদের চোখ, চোখের পাতাটা উপরের দিকে তুলতে পারি না, সেটাতে এই নার্ভটার একটা সাপ্লাই আছে। তারপরে এই যে চোখের যে পিউপিল বড় হয় ছোট হয়, সেটাতেও এটার একটা সম্পর্ক আছে। তার মানে কারো যদি এখানে টিউমার হয় তাহলে এই নার্ভটা ড্যামেজ হয়ে যাবে। আর এই নার্ভটা ড্যামেজ হলে, টিউমার হলো ফুসফুসে, চোখ দেখেই বলে দেওয়া যাবে, মুখ দেখেই বলে দেওয়া যাবে এই লোকের ফুসফুসে টিউমার আছে। দিস ইজ দ্য বিউটি অফ মেডিসিন, দিস ইজ দ্য বিউটি অফ সায়েন্স। আরো একবার বলছি, প্যানকোস্ট টিউমার, দিস ইজ দ্য টিউমার অফ দ্য অ্যাপেক্স অফ দ্য লাং। এবং এটার পাশ দিয়েই T1 সিম্প্যাথেটিক নার্ভ যায়। T1 সিম্প্যাথেটিক নার্ভ, এই নার্ভটা আমাদের মুখের ঘাম নিয়ন্ত্রণ করে, চোখের পাতা উপরে তোলা নিয়ন্ত্রণ করে, চোখের মণিটা বড় করা নিয়ন্ত্রণ করে, চোখের মণিটাকে বড় করে, চোখের মণিটাকে বড় করে। কারো যদি ফুসফুসে টিউমার হয়, এই নার্ভটা ড্যামেজ হয়, ফলে এই লোকটার মুখের একপাশে ঘাম তৈরি হতে পারে না। এই যে মুখের একপাশে ঘাম তৈরি হতে না পারা, এইটাকে বলে অ্যানহাইড্রোসিস। হাইড্রো মানে পানি, ঘাম তৈরি না হওয়াকে বলে অ্যানহাইড্রোসিস। চোখের মণিটা বড় হতে পারে না, ছোট হয়ে যায়, এটাকে বলে মায়োসিস। চোখের পাতাটা তুলতে পারে না, নিচের দিকে পড়ে যায়, এইটাকে বলে টোসিস। এবং ওভারঅল চোখটা একটু ছোট হয়ে যায়, অপথ্যালমোস, এনফ থ্যালমোস। এই চারটা জিনিস কি কি? ঘাম কমে যাওয়া, মুখের একপাশের ঘাম কমে যাওয়া, চোখের মণি ছোট হয়ে যাওয়া, চোখের পাতা পড়ে যাওয়া। এটা কিন্তু নর্মালি কাউকে ধরবে না,
তবে লাংস আইটেমে ধরবে, সেখানে এটা আছে, আগেই পড়াই দিলাম। চোখটাই ছোট হয়ে যাওয়া, চোখটাই ঢুকে যাওয়া, ভেতরের দিকে ঢুকে যায়। এই চারটা জিনিস একসাথে এদেরকে একসাথে বলে হর্নার সিনড্রোম। হর্নার্স সিনড্রোম। ভাই হর্নার কি? বিজ্ঞানীর নাম, যে এটা আবিষ্কার করেছে। সিনড্রোম মানে কি? অনেকগুলো জিনিসের সমষ্টি। এটা একটা রোগ, ঠিক আছে, কিন্তু অনেক কিছুতে হর্নার সিনড্রোম হতে পারে। মেইন ঘটনাটা, ঝামেলাটা কোথায় হয়? T1 নার্ভে ঝামেলা, থোরাসিক 1 সিম্প্যাথেটিক প্লেক্সাস, থোরাসিক 1 সিম্প্যাথেটিক নার্ভ, আপাতত এটা জানো। হর্নার সিনড্রোমের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ প্যানকোস্ট টিউমার। এটা কাদের জন্য এই পড়াটা? অ্যাডভান্স বাচ্চাদের জন্য, ফর প্লুরাল। বাট লাংসে কিন্তু আর অ্যাডভান্স না, লাংসে এটা সবাই পড়বে। সো আবারও বললাম, ছবি দেখেই তো তুমি ছবি দেখেই বলে দিতে পারবা, জাস্ট ছবি দেখে বলে দিতে পারবা এই লোকটার হর্নার সিনড্রোম আছে। এক পাশের চোখটা পড়া, যাদের জন্মগত চোখ পড়া তাদেরটা দেখে আবার বলো না। এইটার আবার অসংখ্য কারণ আছে, টোসিসের আবার অসংখ্য কারণ আছে। তো এইটা একটা কারণ, চোখের পাতা ছোট হয়ে যাওয়া, অ্যানহাইড্রোসিস, অ্যানophthalmos। সার্চ দিলে আর অসংখ্য চেহারা দেখতে পাবা। বুঝতে পারলা? এই যে চোখের পাতা ছোট হয়ে যাওয়া মানে কি? এইটা নর্মাল চোখের মণি ছোট হয়ে গেছে। কি সুন্দর, এটাই সায়েন্স, এটাই মজা। দিস ইজ দ্য বিউটি অফ ডাক্তারি। যারা ভালো পড়ালেখা করে তারা এগুলো মিস করে না, আর যারা পড়ালেখায় ফাঁকি দেয়, এই চোখটা বড়, এই চোখটা ছোট, এই চোখের পাতাটা উপরের দিকে, এই চোখের পাতাটা নিচের দিকে, যাদের দৃষ্টি ক্ষমতা আছে, মনে রাখবা মেডিকেল সায়েন্সে একটা কথা খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত। হোয়াট দ্য মাইন্ড doesn't know, eyes cannot see. What the mind doesn't know, eyes cannot see. তোমার মন যেটা জানে না, তুমি চোখ দিয়ে সেটা চাইলেও দেখতে পাবে না। রোগীর এখানে একটা টিউমার আছে, তুমি যদি না জানো যে এটাও টিউমার হতে পারে, তুমি জীবনও বুঝতে পারবে না এটা টিউমার। চোখ একটা ছোট হয়ে গেছে, তুমি যদি না জানো যে এটা রোগ হতে পারে, তুমি কখনোই বুঝবা না। এই কথাটা আজীবন মনে রাখবা। তো যত বেশি মনকে জানাবা, যত বেশি জানার চেষ্টা করবা, তত বেশি রোগ ধরার ক্ষমতা অর্জন করবা। সো অ্যানাটমি, দিস ইজ দ্য কোরিলেশন। সো কয় নাম্বার প্রশ্ন গেলাম? সো এই যে প্যানকোস্ট টিউমার 55, 54, 55 সব পড়াই দিলাম, ঠিক আছে? হোয়াট আর দ্য কমপ্লিকেশন, এটা ভালো স্টুডেন্টকে জিজ্ঞাসা করবে। তুমি সুই ঢুকাই দিলা, কি কি ঝামেলা হতে পারে? ওর পানি বের করলা, কি কি ঝামেলা হতে পারে? ওর ওখানে ইনফেকশন ঢুকে যেতে পারে, ওর ওখানে রক্তক্ষরণ হতে পারে, ইনফেকশন হতে পারে, রক্তক্ষরণ হয়ে ওখানে হিমোথোরাক্স হতে পারে। তুমি ভুল করে লাংস ফুটা করে ফেললা, নিউমোথোরাক্স হতে পারে। তুমি ভুল করে লিভার ফুটা করলা ডান পাশে, স্প্লিন ফুটা করলা, কি কি হতে পারে? এগুলো কমন প্রশ্ন। বুঝাতে পারলাম? ঠিক আছে। বেস্ট সাইট ফর অ্যাসপিরেশন, কালকেই বললাম 8, 9 দুইটাই বেস্ট, 8 অথবা 9 যে কোনো একটা বলবা, দুইটাই বলবা, ঠিক আছে? 8 অথবা 9। আচ্ছা, ওকে। আরেকটা জিনিস ভাইয়া, এটার নাম কি? প্লুরাল অ্যাসপিরেশন। আরেকটা প্রশ্ন করে, আমরা অ্যাসপিরেশন মানে একবার বের করা, বাট চেস্ট ড্রেইন টিউব, যাদের নিউমোথোরাক্স থাকে, যাদের নিউমোথোরাক্স থাকে তাদেরকে আমরা চেস্ট টিউব ইনসার্ট করি। যাদের টেনশন নিউমোথোরাক্স থাকে তাদেরকে একবার বাতাসটা বের করে দেওয়ার পর যাতে আবার ঝামেলা না হয়, তাদেরকে আমরা চেস্ট টিউব ইনসারশন করি। চেস্ট টিউব এটা কোন জায়গায় দেওয়া হয়? 5th ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য মিড এক্সিলারি লাইন। এইটা গতকালকে মিস হয়ে গেছে। প্রথমে বাতাসটা বের করে দিলাম, তারপর ওয়াটার সিল ড্রেনেজ দেওয়া হয়। ভাই এগুলো কি জিনিস ওয়াটার সিল ড্রেনেজ? জাস্ট ছবিটা একবার দেখো, তাহলে আইডিয়া পাবা। এইটা 5th-এ দেওয়া হয়। 5th কেন 5th? কারণ এটা বাতাসের সাথে কানেক্টেড, উপরের দিকে, উপরের দিকে।
ওয়াটার সিল ড্রেনেজ দেওয়া হয় ইন চেস্ট, এই গেল করে, আরে বেটা এত কি, এই যে লেফট ফিফথ দেখতে পাচ্ছ, এইটার নাম ওয়াটার সিল ড্রেনেজ, ভিতরে ঢুকাই দিলাম। হ্যাঁ, এইটা একটা। এছাড়াও যদি অপারেশন করা হয়, সেই অপারেশনও একই রকম ফিফথে দেওয়া হয়। সো অপারেশনও সাধারণত ফিফথে দেওয়া হয়। ওকে, রেডিওলজি, গতকালকে ছবি দেখাইছি, প্লুরাল ইফিউশন গুলা কেমন দেখাবে, সাদা দেখাবে না কালো? তোমরা আমাকে বলো, সাদা দেখাবে না কালো? প্লুরাল ইফিউশন এক্স রেতে সাদা দেখাবে না কালো? কি দেখাবে? নুসরাত জাহান, খুশবু, নওশিন, সাদা। সাদাকে আমরা বলেছিলাম ওপেক। দেখো তো, হোয়াট আর দ্য রেডিওলজিক্যাল সাইন অফ প্লুরাল ইফিউশন? ওপেক। ওপেক মানে সাদা। মেনিসকাস সাইন, মেনিসকাস সাইন মানে কনকেভিটি আপওয়ার্ড। গতকালকে দেখাইছিলাম ফ্লুইডটা কনকেভিটি আপওয়ার্ড, ওপেক, কনকেভিটি আপওয়ার্ড, এটাকে বলে মেনিসকাস সাইন। এবং ব্লান্টেড কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, ব্লান্ট মানে কি? ধূসর হয়ে যাওয়া। কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা তো একদম শার্প থাকবে, শার্প, ওই জায়গায় শার্প বর্ডার থাকবে না। অ্যাকিউট অ্যাঙ্গেল 30 থেকে 35 ডিগ্রি নাই হয়ে যাবে। সো দিস আর দ্য ফাইন্ডিং অ্যাডভান্স বাচ্চা কাচ্চাদের জন্য। মেনিসকাস সাইনটা কি? যেটা মাত্র বললাম, কার্ভড আপার বর্ডার, মেনিসকাস সাইন। ঠিক আছে, ওকে। এইটা একটা ফ্যান্টাস্টিক প্রশ্ন, খুব জিজ্ঞাসা করে যে কতটুকু ফ্লুইড জমলে আল্ট্রাসাউন্ড বুঝতে পারে। 5 থেকে 10 ml ফ্লুইড থাকলে সেটা আল্ট্রাসাউন্ড ডিটেক্ট করতে পারে, এর চেয়ে কম থাকলে আল্ট্রাসাউন্ডে বোঝা যায় না। গতকালকেই তোমাকে বলছি, গতকালকেই পড়াইছি, অল্প ফ্লুইড থাকলে কি ব্যবহার করা হয়? আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয় ফ্লুইডটাকে বের করার জন্য। ঠিক আছে, ওকে। তো তোমরা ছোট মানুষ, তোমাদের এখন এত দূর যাবে না। অ্যাডভান্স যারা যারা প্রফে প্লেস করবে, ঢাকা বোর্ডের মধ্যে যারা প্লেস করবে, যারা রাজশাহী বোর্ডের মধ্যে প্লেস করবে, টপ 10 জন মাত্র প্লেস করবে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে সিটি স্ক্যান করা লাগে, কারো ধরো প্লুরাল ইফিউশন হলো, সিটি স্ক্যান করে কি এক্সট্রা পাওয়া যায়? সিটি স্ক্যান করে প্লুরাটা মোটা হয়ে গেছে কিনা সেইটা বোঝা যায়, পুষ জমছে কিনা বোঝা যায়, সিটি স্ক্যান করলে ক্যান্সার আছে কিনা স্পষ্ট বোঝা যায়, যেটা এক্স রে করলে বোঝা যায় না, কোথাও ছোট ছোট নডিউল আছে কিনা বোঝা যায়। ঠিক আছে, এইগুলা অ্যাডভান্সড বাচ্চা কাচ্চাদের জন্য, শেষের এগুলা অ্যাডভান্স বাচ্চা কাচ্চাদের জন্য। যেমন গতকালকে তোমাদেরকে বলছিলাম প্লুরাল ইফিউশন নিয়ে পড়ালেখা, এখানে একটা ক্রাইটেরিয়া আছে যেটা তোমরা এখন হয়তো বা বুঝবা না বা দরকারও নাই, আপাতত দরকার নাই। প্রশ্ন নাম্বার 66-66 এটা অ্যাডভান্সড, খুব অ্যাডভান্স পড়ালেখার জন্য। ওকে, পালমোনারি হাইলাম, পালমোনারি হাইলাম মাত্র পড়ালাম, স্ট্রাকচার, ফাংশন আজকেই পড়ালাম, একদম আজকে যা যা পড়ালাম আজকে এগুলো সব পড়াইছি, এ টু জেড, এ টু জেড। 75টা আমার মনে হয় যে এখানে 2টা প্রশ্ন দেখতে পাচ্ছি আমি রিপিট করে ফেলছি, আমি চেষ্টা করবো এই 2টা প্রশ্ন চেঞ্জ করার। রিপিট হয়েছে কোনটা কোনটা, 73, এটা কিভাবে রিপিট হলো আমি জানি না, আমি এটা চেঞ্জ করার চেষ্টা করব। আর 75 এই 2টা রিপিট হয়েছে, বেয়ার এরিয়াটা রিপিট হয়েছে। যাই হোক, তোমাদের সাথে আজকের আলোচনা আমি শেষ করব, জাস্ট 2টা শব্দ শেখাই দিই, সব পড়াই দিলাম। কেন অ্যাডভান্স বাচ্চা বলে আবার তোমাদেরকে পড়াবো না? ওই যে লাইটস ক্রাইটেরিয়া, তোমাদের কাছে একটা ছোট্ট জিনিস পড়াই দিই, এটা লাগবেই, এতটাও কঠিন কিছু না। প্লুরাল ইফিউশন মানে কি? ফ্লুইড জমছে, তাই না? এই ফ্লুইডটা 2 রকম ফ্লুইড হতে পারে। কয় রকম? 2 রকম। যদি ওই ফ্লুইডের মধ্যে প্রোটিন বেশি থাকে, সহজ কথা, কি বেশি থাকবে? প্রোটিন। যদি প্রোটিন বেশি থাকে তাহলে একরকম নাম, যদি প্রোটিন কম থাকে তাহলে একরকম নাম। যদি প্রোটিন বেশি থাকে তাহলে ওই ফ্লুইডকে বলে এক্সুডেটিভ ফ্লুইড, এক্সুডেটিভ ইফিউশন। আর যদি ফ্লুইড কম, প্রোটিন কম থাকে তাহলে সেটাকে বলে ট্রানজুডেটিভ। এটা আমাদের বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নই হয় কারো প্লুরাল ইফিউশন হয়েছে, আমরা ডাক্তার হিসাবে প্রথম প্রশ্ন করব এটা কি এক্সুডেটিভ নাকি ট্রানজুডেটিভ? কেন?
কারণ সাধারণত ইনফেকশন বা ক্যান্সার এই ঘটনাগুলোতে এক্সুডেটিভ ফ্লুইড হয়, এটা চিকিৎসা একদম আলাদা। আর ট্রান্সুডেটিভের কারণ অনেক রকম, দুইটার চিকিৎসা একদম আলাদা। ফুসফুসে পানি জমছে, কিন্তু দুইটার চিকিৎসা পদ্ধতি তো ভাই আকাশ আর জমিন, একটা জমিনে চিকিৎসা, একটা আকাশে চিকিৎসা। সেই জন্য আমাদের প্রথম লক্ষ্য থাকে এই ফ্লুইডটাকে এক্সুডেটিভ ফ্লুইড মানে কি, এটার ভিতরে প্রোটিন বেশি না প্রোটিন কম, নাকি ট্রান্সুডেটিভ ফ্লুইড। সেই জন্য কোন রোগী যখনই আমাদের কাছে আসে, আমরা সাথে সাথে 9 বা 8 ইন্টারকোস্টাল স্পেসে একটা সুই ঢুকাই দিই, দিয়ে ফ্লুইডটা বের করে আনি, বের করে এনে তার মধ্যে প্রোটিন আমরা মেপে দেখি। সবার আগে যে জিনিসটা মাপি সেটার নাম প্রোটিন, যে জিনিসটা মাপি সেটার নাম প্রোটিন। এই প্রোটিন মেপে আমরা একটা ক্রাইটেরিয়ার মধ্যে এটাকে ফেলি, এই ক্রাইটেরিয়াটার নাম লাইটস ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াটার নাম লাইটস ক্রাইটেরিয়া, বিজ্ঞানী লাইটের নাম অনুসারে এটার নাম লাইটস ক্রাইটেরিয়া। এই লাইট মানে ঘরের লাইট না। লাইটস ক্রাইটেরিয়া মতে, লাইটস ক্রাইটেরিয়া মতে, লাইটস ক্রাইটেরিয়া মতে ধরো তোমার রক্তে প্রোটিন আছে 100, তাহলে প্লুরাল ফ্লুইডে প্রোটিন যদি 66-র বেশি থাকে তাহলে সেটা এক্সুডেটিভ, যদি 66-র কম থাকে তাহলে সেটা ট্রান্সুডেটিভ। একদম সহজ কথা। তাহলে এই ক্রাইটেরিয়ার জন্য আমাদের রক্তের প্রোটিনটাও হিসাব করতে হয়। রক্তের প্রোটিন, এইটা বিজ্ঞানী লাইটের আবিষ্কার। তিনি কি করেছেন, তিনি বলেছেন কারো রক্তে প্রোটিন 200, তাহলে এক্সুডেটিভ হতে হলে প্লুরাল ফ্লুইডে 132-এর বেশি প্রোটিন পেতে হবে। যদি 132-এর কম হয় তাহলে ওটা ট্রান্সুডেটিভ। এইটা একটা তার আবিষ্কার। এটা আজকে শুধু জেনে রাখো, শব্দ দুটা শুধু জেনে রাখো, তোমরা আইটেম দিতে দিতে বস হয়ে যাবা। এই নিয়ে আমি লেখা লিখবো, তোমরা আস্তে আস্তে ম্যাচিউর হও এবং তোমরা অ্যাম্বাসেডর হয়ে যাও। তোমাদের মেডিকেল কলেজের বড় ভাই বোনদেরকে, যাদের সাথে ফ্রেন্ড হয়েছো, সবাইকে হোয়াইট কোট ক্রুতে অ্যাড করবা। আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করব। তো ওদের থ্রুতে ওদেরকে অ্যাড করলে কি হবে, আমাদের পড়ালেখাটা আরও বেশি বিস্তৃত হবে, আমরা আরও বেশি ক্লিনিক্যাল পড়ালেখা নিয়ে, রোগী নিয়ে আলোচনা করতে পারবো। তোমাদের সাথে তো এখন এগুলো নিয়ে আলোচনা করতে পারছি না, কারণ এই যে পড়াটুকু বললাম এটা তো আমাদের প্রত্যেক দিন পড়তে হয়, কিন্তু তোমরা তো কেবল বাচ্চা, দুধের শিশু, তোমাদের সাথে তো এটা আলোচনা করা গেল না। এখন তোমরা আমাকে বলো এই নোটটা, এইরকম এই নোটটা হেল্পফুল কিনা বলো। এখানে সব কভার করা হয়েছে, সব 75টা, মানে 75টা। কালকে এটার ফাইনাল রিভিশনটা তোমাকে দিব। এটা খেটে খুঁটেই তৈরি করা হয়েছে। আমার অ্যানাটমি বইগুলো খুঁজে বের করেছিলাম, খুঁজে বের করে গত কয়েকদিনে আমি যখন সিদ্ধান্ত নিয়েছি ক্লাস নিব, আমি 2-3 জনকে নিয়োগ দিয়ে আর ফাইনাল পশ করেছি। তোমরা আমাকে বলো, তুমি যদি যে কোনো আইটেম দিতে যাওয়ার আগে এইটা একবার গো থ্রু করো, দেখবা যত রকম প্রশ্ন মনে আছে সব রকম প্রশ্ন এই জায়গায় দেওয়া, যত রকম প্রশ্ন হতে পারে সব এই জায়গায় দেওয়া। ঠিক আছে, বুঝতে পারলাম ভাইয়া। আমাদের এই পড়াটুকু কত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে একাডেমিক ক্লাস টাইমে বুঝিনি। টু মাচ হেল্পফুল, থ্যাংক ইউ। এইটা মূলত ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্টরাই পাবে। প্রথম প্লুরাল টপিকটা যেহেতু ফ্রিতে সবাইকে পড়ালাম, এটা সবাইকেই দিব আমি, কিন্তু বাকিটা তোমরা যারা আমাদের উপরে ভরসা করে কিছু টাকা পয়সা দিয়ে ভর্তি হলা, তোমাদের টাকাটার তো একটা দাম আছে। যদিও আমাদের কোর্স ফি খুবই কম, ঠিক আছে, কিন্তু আমরা তো কেবল শুরু করলাম। আস্তে আস্তে আমরা এটাকে চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, টু মাচ, ইনশাল্লাহ। সো আমার মনে হয় যে উই হ্যাভ কমপ্লিটেড দ্য টপিক প্লুরাল। আমরা আজকে কি বার, শনিবার। আমরা আগামী মঙ্গলবার প্লুরাল উপর একটা এক্সাম নিব। আগামী মঙ্গলবার প্লুরাল উপর একটা এক্সাম নিব। এক্সাম টাইম সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 8টা, এই সময়ে এক্সামে অংশ নেওয়া যাবে। আমরা এক্সামের লিঙ্ক দিয়ে দিব।
আমি এক্সামে লিংক দিয়ে দিব, তোমরা এক্সামে অংশ নিবা। যারা ভালো করবে তারা আমার পক্ষ থেকে, তারা হোয়াইট কোট ক্রিউ এর পক্ষ থেকে মোবাইল রিচার্জ পাবে। কালকে যারা হোমওয়ার্ক সাবমিট করেছো তারাও মোবাইল রিচার্জ পাবা। খুব বেশি মোবাইল রিচার্জ দিতে পারবো না, কারণ কোর্সের ফিটাই তো কম। এটার বেশ কিছু একটা যে কোনো একটা কোর্স রান করতে আমাদের হিউজ কস্টিং হয়। তো আমাদের এই কোর্স রান করতে আসলে যা কোর্স ফি দিয়েছো তোমরা সেটা আমাদের এই কস্টিংয়েই চলে যাবে। তো সেই জন্য খুব বেশি যে দিতে পারবো পুরস্কার তা না, বাট আমরা দিব। এইটার একটা ছবি তুলে টুয়েসডে 7 to 8 PM এক্সাম প্লুরাল। কিরকম এক্সাম হবে? এমসিকিউ এক্সাম, এমসিকিউ এক্সাম হবে। আপাতত শুরুটা আমরা এমসিকিউ দিয়ে করি। এটার একটা ছবি তুলে হোয়াইট কোট ক্রু গ্রুপে পোস্ট করে দাও। আমাদের এই গ্রুপেরও মডারেটর লাগবে, আমরা নিব সেটা। আমরা যেহেতু এই অংশটুকু নিয়ে সিরিয়াসলি ডিল করছি। ওকে, ঠিক আছে। এই অংশটা একটা সবাই ছবি তুলে পোস্ট করে দিবা। কে দিবা? কে দিবা? তোমাদের মধ্যে কে দিবা? হ্যাঁ, নোট সাবমিট করবে না কেন? নোট সাবমিট করো। নোট সাবমিট করতে কি যায় আসে? ঠিক আছে, ওকে। সো আমরা আজকের মতো শেষ করি। যতজন ছিলা তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা। তোমরা পড়ালেখা একাডেমিক লাইফ শুরু করার আগেই পড়ালেখা শুরু করেছো। ঠিক আছে, তুয়া, রুবাইনা তুয়া আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। সো থ্যাংক ইউ। দ্যাটস অল ফ্রম মাই সাইড। আজকের মতো শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।